গল্প লেবু লেখনীতে অতন্দ্রিলা এইচ। অন্তিম পর্ব, সিজন 2। সাবার মাথার ভেতর অসহ্য যন্ত্রণা। সময় কেটে যাচ্ছে। মধ্যগগন থেকে পশ্চিমে হেলে পড়ল সূর্যটা। একটু একটু করে উঠে দাঁড়ালো সে। হোটেলের রেকর্ড, সিসিটিভি ফুটেজ কিংবা আহনাফের ফেলে নীল পেন ড্রাইভে তল্লাশি চালিয়ে সাফকাতের প্রত্যেকটা কথার সত্যাসত্য নির্ণয়ের ব্যস্ততা তার নেই। যে ধোয়াটে সত্যকে উন্মোচিত করতে কয়েক ঘন্টা আগেও শিরায় শিরায় ব্যাপক তাড়না অনুভব করছিল, সেই সত্যটা এখন তার কাছে দিনের আলোর মতো প্রকাশিত। আহনাফ বেঁচে আছে এবং খুব সম্ভবত নিরাপদেই বেঁচে আছে। কথায় প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলবে সাবা, ভাইয়ার কথা মনে করে বির্জন দেবে দুয়েক ফোঁটা অশ্রু। তা নয়। অমানিসার আধারে ছেয়ে মনের প্রতিটি কোণ। প্রেসিডেন্সিয়াল শুটে পা রাখল সাবা। এসি চলছে, বাতিগুলো জ্বলছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে শোয়ার ঘরে পৌঁছে গেল সাবা। দুপায়ে আর সামান্যতম জোর পাচ্ছে না। এক প্রকার লুটিয়েই পড়ল তুলতুলে নরম বিছানার ওপর। উন্মুক্ত দীঘল চুলগুলো তার ঢেকে দিল মুখটা। অতঃপর সেই চুল ভিজল চোখের জলে। বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সাবা। এমনটা কখনো হয় না। শত আঘাত পেয়েও ডুকরে কেঁদে ওঠে না তার ব্যথাতুর মন। বরং পাথরের মতো জমে গিয়ে শক্ত হাতে দমন করে ব্যথাকে। ঠিক এ কারণেই বছরের পর বছর নিজের অনুভূতিগুলোর প্রতি ছিল সে সন্দিহান। সাফকাতের প্রতি মনের গভীরতম ভাঁজে যে উষ্ণতা সাবা লালন করে, তাকে ভালোবাসা নামে অভিহিত করতেও হতো ভয়। নিঃসঙ্গ নিশুতি রাতগুলোয় নির্ঘুম সাবা নিজের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দিত প্রতিনিয়ত। তার ভালোবাসা যদি সত্যি না হয়, যদি তাতে থাকে সামান্যতম খাদ, ভুলক্রমেও যদি কষ্ট দিয়ে ফেলে মানুষটাকে, তাহলে তো নিজেকে কোনো ক্রমেই ক্ষমা করতে পারবে না সাবা। অথচ আজ ভুলক্রমে নয়, সজ্ঞানে মারাত্মক কষ্ট দিয়ে ফেলল সে সাফকাতকে। ছেলেটার ভালোবাসায় আঙুল তোলার দুঃসাহস করেছে সে। সাফকাত যখন তাকে সমুদ্রের পাড়ে একা ফেলে চলে গেল, তখন তার চোখে ক্রোধ কিংবা ক্ষোভের লেশমাত্র দেখেনি সাবা। যা দেখেছে তা কেবলই প্রগাঢ় আঘাত। যে মানুষটাকে প্রতিটি প্রতিকূলতা থেকে সন্তর্পণে আগলে রাখার পণ সাবা করেছিল, কি করে পারল সেই মানুষটাকে বিষমাখা তীরে বিদ্ধ করতে? এমন তো না, সাফকাতকে সাবা বিশ্বাস করে না। নিজের থেকেও ঢের বেশি বিশ্বাস মানুষটার ওপর তার। কাল কক্সবাজারে যে শব্দগুলো তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, তা অনিয়ন্ত্রিত রাগের লাগামহীন বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তড়িৎ গতিতে উঠে বসল সাবা। সাফকাতকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বললে ছেলেটা নিশ্চয়ই বুঝবে তাকে। ওই মানুষটার থেকে ভালো করে তাকে কেই বা বোঝে। চুলগুলোকে হাতখোপা করে হন্তদন্ত হয়ে চোখ বোলালো চারপাশে। বেডসাইড টেবিল থেকে মোবাইলটা তুলে নিয়ে তাই ডায়াল করল হৃদয়ে বসবাসকারী মানুষটির নম্বরে। আপনি যে নম্বরটিতে ডায়াল করেছেন, তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। যান্ত্রিক নারীকণ্ঠ বার কয়েক নিষ্ঠুর এই বার্তার জানান দিল। আচমকা ডোরবেলের শব্দে আঁতকে উঠল সাবা। বাড়ন্ত হৃদস্পন্দন আরেকটু বেড়ে সতর্ক করে দিয়ে গেল সবকটা ইন্দ্রিয়কে। এক লাফে উঠে দাঁড়িয়ে নিচে নেমে গেল সাবা। সাফকাতকে তৃষ্ণায় ছটফট করে দরজার কাছে এগিয়ে গেল। কিন্তু তৃষ্ণা নিবারিত হলো না এবারও। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে হতাশার বিধ্বংসী একটা ঢেউ আছড়ে পড়ল বুকের ওপর। দেখা মিলল সাফকাতের। দরজার বাইরে দাঁড়িয়ে স্মিতহাস্য হোটেল স্টাফ। ভদ্রভাবে সাবাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনার রুম সার্ভিস। স্টাফের কথায় নেই সাবার বিন্দুমাত্র মনোযোগ। দৃষ্টি তাকে পাশ কাটিয়ে হলওয়ের চারপাশে ঘুরঘুর করছে। কোনক্রমে যদি দেখা মেলে কাঙ্ক্ষিত পুরুষের। স্টাফ বিনয়ী গলায় ডাকলো আবারও, ম্যাম। সংবিত ফিরে পেয়ে স্টাফের পাশে মাঝারি একটা রুম সার্ভিস টেবিল লক্ষ্য করল সাবা। টেবিলে স্তরে স্তরে বড় বড় ঢাকনায় আবদ্ধ কতগুলো প্লেট। সাবা বিভ্রান্ত গলায় বলল, কিন্তু আমি তো রুম সার্ভিস অর্ডার করিনি। বসো অর্ডার করেছেন। সাবা উদ্গ্রীব গলায় বলল, সাফকাত অর্ডার করেছে। কোথায় ও? বসো, ম্যানেজমেন্ট বোর্ডের সাথে মিটিংয়ে করছেন ম্যাম। সম্ভবত মিটিং শেষ হতে দেরি হবে। স্টাফটি রুম সার্ভিস টেবিল ঠেলে ঘরের মাঝে রেখে চলে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফায় গা এলিয়ে দিল সাবা। হৃদযন্ত্রের অস্বাভাবিকতা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।
সাবার প্রতি যতই ভয়াল রাগে দগ্ধ হোক না কেন, শাফকাত ঠিকই লক্ষ্য করেছে সকাল থেকে মেয়েটা অভুক্ত। অথচ এই মানুষটার ভালোবাসার ওপর আঙুল তুলল সাবা। বিদ্ঘুটে একটা অপবাদ জুড়ে দিল তার নামে। নিজেকে বড্ডহীন প্রকৃতির মানুষ বলে মনে হচ্ছে তার। শাফকাতের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মুখটাও যে তার নেই। খাওয়ার ন্যূনতম আগ্রহটুকু সাবার ছিল না। তবে শাফকাত যদি মিটিং শেষে ঘরে ফিরে দেখে সে আবারও অবাধ্যতা করেছে, না খেয়ে হাত গুটিয়ে অপেক্ষা করেছে, তবে বেড়ে যেতে পারে তার বিধ্বংসী রাগের মাত্রা। নিঃশব্দে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তাই ঠায় বসে রইল সোফার ওপর। শাফকাত কি কার্ড দিয়ে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন তার কাছে ছুটে যেতে পারে। অপেক্ষার প্রহর যেন কাটে না। এক পর্যায়ে সোফায় কাত হয়ে শুয়ে পড়ল সাবা। গতরাতে এক মুহূর্তের জন্যেও এক করতে পারেনি দু চোখের পাতা। দিনভর দৌড়ঝাঁপ আর একের পর এক সত্য উন্মোচনের ধকলে ক্লান্তির কমতি নেই তার। তবুও বহু কষ্টে জাগিয়ে রাখছে নিজেকে। যতক্ষণ না অদৃশ্য দূরত্বের অবসান ঘটছে, ততক্ষণ প্রশমিত হবে না এই ক্লান্তি। মনের ক্লান্তির নিবারক শাফকাত আলম হলেও ঘুমের কাছে হেরে গেল শরীরের ক্লান্তি। নিজের অজান্তেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সাবা। ডোরবেলের কর্কশ শব্দ সেই প্রগাঢ় ঘুমের দেশ থেকে টেনে হিঁচড়ে বের করল তাকে। ধরফর করে উঠে বসে হতভম্ব বনে গেল সাবা। ঘরজুড়ে ফকফকে রোদের লুকোচুরি। ঘড়ির কাঁটা 10টার ঘরে স্থির। এতটা দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দিল সে। আরও একবার ডোরবেল বেজে উঠতেই ব্যস্ত পায়ে দরজা খুলল সাবা। দরজার বাইরে চিরচেনা প্রাণবন্ত হাসিটা ঠোঁটে এঁটে দাঁড়িয়ে আছে শ্যামা। সাবা অবাক গলায় বলল, শ্যামা তুমি? শ্যামা ঘরের ভেতর প্রবেশ করতে করতে অভিমানী সুরে বলল, ভাবি তুমি কক্সবাজারে চলে এলে কি করে? কারোর ফোনও ধরছো না। ওদিকে তো মা টেনশন করে আমাকে পাগল করে দিয়েছে। সাবা খোলা দরজার সামনে দাঁড়িয়ে আছে আরও একটা মানুষের অপেক্ষায়। শুকনো গলায় সে বলল, একটা কাজে এসেছিলাম। তোমার ভাইয়া কোথায় জানো? ভাইয়া তো আজ সকালেই বাসায় চলে গেছে। গিয়ে আমাকে জাহান ভাইয়ের সাথে পাঠিয়ে দিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। জাহান শাফকাতের ব্যক্তিগত বডিগার্ডদের একজন। শামা কলেজের বন্ধুদের সঙ্গে যতবারই শিক্ষা সফর বা পিকনিকে গেছে, কোনোবারই তাকে একা ছাড়েনি শাফকাত। প্রত্যেকবারই তার ছায়াসঙ্গী হয়েছে কোনো না কোনো বডিগার্ড। সাবা হতবাক গলায় বলল, শাফকাত ঢাকায় চলে গেছে? শামা জোর গলায় বলল, হ্যাঁ। কেন তোমাকে বলে যায়নি? ঢুক গিলল সাবা। কাল সন্ধ্যায় হোটেল স্টাফ ছেলেটা যখন জানালো শাফকাত তার জন্যে রুম সার্ভিস অর্ডার করেছে, তখন ভেবেছিল ছেলেটার বিধ্বংসী রাগ সম্ভবত দ্রবীভূত হয়ে আসছে। অথচ এখন মনে হচ্ছে তার সে ধারণা নিতান্তই সঠিক নয়। শামা এগিয়ে এসে কৌতূহলী গলায় জানতে চাইল, এই ভাবি ঝগড়া করেছ? তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাবার বুক থেকে। গতকাল যে সর্বগ্রাসী ঘূর্ণিঝড় নেমে এসেছিল তাদের জীবনে, তাকে কি আদৌ ঝগড়া বলে অভিহিত করা যায়? শামা হয়তো বুঝল এই প্রশ্নটা বড্ড অযাচিত। তাই কথা না বাড়িয়ে তাগাদা দিয়ে বলল, বাদ দাও তো। ঠিক হয়ে যাবে। আমাদের ফ্লাইট 5টায়। চলো লাঞ্চ করে ধীরে সুস্থে এয়ারপোর্টের দিকে এগোই। ঢাকায় ফিরে বাড়িতে পা রেখেও সাবার ব্যাকুল চোখ দুটো খুঁজে বেড়ালো শাফকাতকে। সাবা জানে এই সময়ে কশ্চিনকালেও বাড়িতে পাওয়া যায় না তাকে। তবুও তৃষ্ণার্ত মনটা বাড়ির প্রতিটি কোণে মানুষটাকে খুঁজে বেড়ানোর জন্য ছটফট করছে। সাবা খুঁজে বেড়াতে উদ্যত হলো। তবে বাদ সাধলেন আতিয়া আলম। শাশুড়ির কড়াকৃতে বাধ্য হয়েই সাবাকে ডিনার টেবিলে বসতে হলো। তবে গলা দিয়ে তার নামছে না কোনো খাবার। তীক্ষ্ণ মস্তিষ্ক আজ শাফকাতে আচ্ছন্ন। দিনভর অগণিতবার ডায়াল করেছে তার নাম্বারে। ফোন বন্ধ করে যোগাযোগের পথ আজ বিচ্ছিন্ন করে দেয়নি শাফকাত। বরং সজ্ঞানে সুকৌশলে এড়িয়ে গেছে তার প্রতিটি কল। একাকী বিমানযাত্রা সাবার পক্ষে বিপদজনক বলে সকাল সকাল বোনকে কক্সবাজারে পাঠিয়ে দিয়েছে। পরমা স্ত্রীর প্রতিই এতই যখন যত্ন, তখন কিসের এত দম্ভ? কেন এভাবে তাকে পোড়াচ্ছে শাফকাত? সাবা চাইলেই ঘর থেকে বেরিয়ে গিয়ে হানা দিতে পারত শাফকাতের অফিসে। আতিয়া আলমের ভ্রু কুঞ্চনে দমে গিয়ে আর পারল না। ডিনার শেষে ঘরে ফিরে আবারও ডায়াল করল শাফকাতের নাম্বারে। বরাবরের মতোই দেখা মিলল নিষ্ঠুর অবহেলার। অসহায়ত্বে হাঁপিয়ে উঠল সাবা।
বুকভাঙ্গা কান্নারা জড়ো হলো গলার কাছে। এভাবে অবহেলা করছে তাকে শাফকাত। সে কি বুঝতে পারছে না অবহেলার প্রতিটা মুহূর্ত কি ভয়ানক কষ্ট দিচ্ছে সাবাকে। একটু একটু করে ব্যস্ত শহরে নেমে এলো নিস্তব্ধতা। ঘড়ির কাঁটায় 12টার ঘরে। ঘর জুড়ে পায়চারি করতে করতে গলা শুকিয়ে এলো সাবার। শাফকাত মাঝে মধ্যেই গভীর রাত করে বাড়ি ফেরে। তবে সাবা বেশ বুঝতে পারছে আজকের এই বিলম্বের কারণ কাজের মাত্রাতিরিক্ত চাপ না, বরং তার প্রতি বিতৃষ্ণা। উদ্বেগে ক্লান্ত হয়ে শাফকাতের উদ্দেশ্যে উদ্বিগ্ন মেসেজ লিখল, শাফকাত একবার ফোনটা ধরো প্লিজ। আমার খুব চিন্তা হচ্ছে। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়েও সাবার মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেয়, সেই মানুষটা আজ মেসেজ দেখছে না পর্যন্ত। পায়চারি করতে করতে হঠাৎ অতিষ্ঠ হয়ে গেল সাবা। কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই ঘর থেকে বেরিয়ে গিয়ে কড়া নাড়ল শাশুড়ির দরজায়। আতিয়া আলম ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। অসময়ে ঘরের বাইরে পুত্রবধূকে দেখে যারপরনাই অবাক হলেন। বিস্ময়টা ধরে রেখেই বললেন, কি রে সাবা, এত রাতে? সাবা চিন্তিত গলায় বলল, শাফকাত এখনো ফেরেনি আন্টি। কি? আমার ফোনও ধরছে না। ওরপিএস বলল, অনেক আগেই নাকি অফিস থেকে বেরিয়ে গেছে। শান্ত হ। এত অস্থির হওয়ার কিছু হয়নি। শাফকাতকে তো চিনিস। নিশ্চয়ই এক অফিস থেকে আরেক অফিসে গিয়ে বসে আছে। সাবা তবুও অস্থিরতায় অবশ হয়ে বলল, আমার খুব টেনশন হচ্ছে আন্টি। তুমি একবার ফোন করো। আতিয়া আলম সাবাকে চোখে এনে বসালেন। অতঃপর নাকের ডগায় চশমাটা এঁটে ডায়াল করলেন ছেলের নাম্বারে। যে নাম্বারে দিনভর এত শতবার কল করেও কোনরূপ সাড়া সাবা পায়নি, আতিয়া আলমের কল একটা রিং বাজতেই রিসিভ করল সেই নাম্বার। আতিয়া আলম চিন্তিত গলায় বললেন, শাফকাত, কথায় তুই? স্পিকার অন করে রেখেছিলেন তিনি। অপর প্রান্ত থেকে তাই সাবাও শুনল মোহময় পুরুষের হিমশীতল কণ্ঠ, বাবার বাসায়। ধোক করে কেঁপে উঠল বুকের ভেতরটা। শাফকাতের রাগ তার মতো অনিয়ন্ত্রিত নয়। রাগের মাথায় তার কণ্ঠে বেফাঁস কোনো বাক্য উচ্চারিত হয়নি কখনো। সাবা অনিয়ন্ত্রিত রাগের বশে দিকবিদিক জ্ঞান হারিয়ে ডিভোর্সের কথাটা তুলেছিল। কিন্তু শাফকাত তো সেসব স্বভাব বর্জিত। তবে কি ভেবেচিন্তে সুস্থ মস্তিষ্কে ডিভোর্সটা চাইল সে? শাফকাতের এ অবহেলা তবে সাময়িক কোনো অভিমান নয়, বরং বিধ্বংসী ক্রোধের দীর্ঘস্থায়ী বহিঃপ্রকাশ। আতিয়া আলম ভ্রু কুঁচকে বললেন, ওখানে কি করছিস? শাফকাত নির্লিপ্ততা কণ্ঠে বলল, বাবার কথা খুব মনে পড়ছে। কয়েকটা দিন এখানেই থাকবো। কই? কিছুই তো বলে গেলি না। শাফকাত বিরক্ত গলায় বলল, বলার আবার কি আছে? আমাকে দরকার হলে ডেকে নেবে। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খট করে কলটা কেটে দিল শাফকাত। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আলম বললেন, শুনলি তো? মাঝে মাঝে যে এই ছেলের কি হয় কে জানে। তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়। নিজের ঘরে সাবা ফিরে এলো ঠিকই, তবে রাতভর ঘুম নেমে এলো না দু চোখে। এ জীবনে শাফকাত আলমের জন্য কম নির্ঘুম রাত সে পার করেনি। তবে সেগুলোর একটাও আজকের মতো ভয়াবহ নয়। যে মেয়েটা জীবনের প্রতিটি পদক্ষেপে বাধার সম্মুখীন হয়েছে, প্রতিকূলতার চোখ রাঙানি নতুন করে তাকে ভয় দেখায় না। নির্ঘুম রাতটা সাবাকে ভাবিয়েছে খুব। প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে সে। এ জীবনে কখনো কারোর কাছে মাথা নত করেনি, এমনকি খোদ শাফকাতের কাছেও নয়। বিয়ের আগে ছেলেটা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তাকে পাবার আকুলতায় ছটফট করেনি। তবে আজ পরিস্থিতি ভিন্ন। সাবার সতর্ক মস্তিষ্ক জানে কখন আত্মমর্যাদার দম্ভ ধরে রাখতে হবে আর কখন বিনা বাক্য ব্যয়ে স্বীকার করে নিতে হবে নিজের দোষ। ভোরের আলো ফুটতেই বিছানা ছাড়ল সাবা। অফিসের জন্য প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সময়মতো। তবে তার প্রথম গন্তব্য নিজের অফিস নয়, শাফকাতের অফিস। তার পিএস সাব্বির কাল রাতেই জানিয়েছে সকাল সকাল জিকে স্টুডিওসের হেড অফিসে একটা মিটিংয়ে অংশ নেবে শাফকাত। গাড়ি যতই এগিয়ে চলছে, রন্ধ্রে রন্ধ্রে অতি সূক্ষ্ম এক অনুভূতির দোলাচল অনুভব করছে সাবা। ভয়। সুপুরুষের সম্মুখীন হওয়ার সাহস মিলিয়ে যাচ্ছে শূন্যে। শাফকাতের কাছে ক্ষমা খাওয়ার ভাষা তার জানা নেই। কিংবা আদৌ ছেলেটার সামনে দাঁড়িয়ে গলা থেকে কোনো প্রকার স্বর বের হবে কিনা সে জানে না।
এতটুকু জানে কেবল, শাফকাতের এই অবহেলা দীর্ঘস্থায়ী হলে বিপন্ন হবে তার অস্তিত্ব। সাবা অফিসে পা রাখা মাত্রই জিকে স্টুডিওসের ম্যানেজিং ডিরেক্টর ছুটে এলেন। বিনয়ী গলায় বললেন, গুড মর্নিং ম্যাম। সাবা ঠোঁটের কোণে স্বভাবসুলভ হাসি এঁটে শান্ত গলায় বলল, গুড মর্নিং। শাফকাতের সাথে দেখা করব। ও কি মিটিংয়ে? জি ম্যাম। আপনি প্লিজ বসের কেবিনে ওয়েট করুন। আমি ডেকে দিচ্ছি। বিয়ের পর সাবা যতবারই অফিসে এসেছে, ততবারই তাবৎ ব্যস্ততাকে পাশ কাটিয়ে শাফকাত দেখা দিয়েছে মেয়েটাকে। গুরুতর মিটিং ছেড়ে উঠে আসতেও দ্বিধা করেনি। ম্যানেজিং ডিরেক্টর বেচারা তাই সরল মনেই প্রবেশ করল মিটিং রুমে। চিরচেনা গাম্ভীর্যে বুঁদ হয়ে প্রেজেন্টেশন দেখছে শাফকাত। ম্যানেজিং ডিরেক্টর তার কাছে এসে নিচু গলায় ডাকল, বসো। চলন্ত মিটিংয়ে ব্যাঘাত শাফকাতের বড্ড অপছন্দের। এই অপরাধে অফিসের কত শত কর্মকর্তা যে তার বিশ্রী ধমকের শিকার হয়েছে, তার ইয়ত্তা নেই। এমনকি সাবার নামটিও সে তালিকার বাইরে নয়। সামনে বহিরাগত ক্লায়েন্ট। বহু কষ্টে রাগ সংবরণ করে শাফকাত বিরক্ত গলায় বলল, কি ম্যাম, আপনার সাথে দেখা করতে এসেছেন? এবার আর নিজেকে সামলে রাখা সম্ভব হলো না শাফকাতের পক্ষে। মিটিং রুমে উপস্থিত মানুষগুলোর চোখে মুখে অমানিসার আধার ছড়িয়ে প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, কতবার বলেছি অযথা মিটিং ইন্টারাপ্ট করবে না। স্টুপিড কোথাকার। শাফকাতের কেবিনের উত্তর দেয়ালে ঝুলন্ত 85 ইঞ্চির প্রকাণ্ড টিভি। সেই টিভিতে সর্বক্ষণ অফিসের নানা প্রান্তের সিসিটিভি ফুটেজ প্রদর্শিত হয়। মিটিং রুমেরও। শাফকাতের উত্তপ্ত শব্দগুলো কেবিনে অপেক্ষারত সাবা কর্ণগোচর না হলেও দৃশ্যটা দৃষ্টিগোচর হলো ঠিকই। মুহূর্তেই রক্তশূন্য হয়ে উঠল সাবার চোখমুখ। তার নামটা শুনে সূক্ষ্ম একটা বিতৃষ্ণা ফুটে উঠেছে শাফকাতের চোখে মুখে। ম্যানেজিং ডিরেক্টর ভয় ভয় মিটিং রুম ছেড়ে ছুটে পালিয়ে গেলেও কাটেনি সে বিতৃষ্ণা। ভ্রুকুচকে পূর্বের তিক্ততা ধরে রেখেই প্রেজেন্টেশন দেখছে সে। তিক্ততা ধরে রেখেই মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরল না, বরং দৃপ্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল অফিস থেকে। এ কি সত্যিই বিতৃষ্ণা, নাকি নিখাদ ঘৃণা? বুকভর্তি হাহাকার নিয়ে নিজের অফিসে গেল সাবা। দুদিনের জমে থাকা কাজে হাত দিল এক এক করে। তার যাবতীয় অস্থিরতার নিবারক এই কাজ। যতক্ষণ কাজের মাঝে ডুবে থাকে, ততক্ষণ বাইরের জগৎটা যেন অদৃশ্য হয়ে ওঠে সাবার কাছে। তবে আজ তার কাছেই বড্ড অবহেলা পাচ্ছে সেই কাজ। আজ বারবার শাফকাতের নাম্বারে ডায়াল করছে না সাবা, বরং দূর থেকে নিঃশব্দে বোঝার চেষ্টা করছে তার ভেতরটা। ঠিক কতটুকু কষ্ট পেলে একজন তার ভালোবাসার মানুষকে এভাবে অবহেলা করতে পারে, বোঝার চেষ্টা করছে সাবা। শাফকাতের জায়গায় আজ সে নিজে থাকলেও কি একই প্রতিক্রিয়া দেখাতো? কিছুই বুঝে উঠতে পারছে না। অফিস শেষে শাহজাহান সাহেবের বাড়ির সামনে গেল সাবা। তবে গাড়ি থেকে না নেমেই হর্ন চেপে ডাকল গার্ডকে। গার্ড ছুটে আসতেই ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, শাফকাত এসেছে? জি না ম্যাম। ক্লান্ত বিধ্বস্ত সাবা বাড়ি ফিরে গেল। হৃদয়টা এতটাই অবশ হয়ে গেছে যে কষ্টের অনুভূতিগুলো অনুভব করতে পারছে বে। দুচোখ ভেঙে ঘুম পাচ্ছে তার। এক ঘুমে রাতটা পার করেও সেই ক্লান্তি মুছতে ব্যর্থ সাবা। মস্তিষ্ক গতরাতের মতোই বিধ্বস্ত, হৃদয় গতরাতের মতোই অনুভূতি শূন্য। যান্ত্রিকতায় দিনটা কাটিয়ে দিল সাবা। যেন কম্পিউটার প্রোগ্রাম দ্বারা পরিচালিত হচ্ছে সে। কোন কাজের পর কোন কাজটা করতে হবে আগে থেকেই ঠিক করে রেখেছে কেউ একজন। সেভাবেই কেবল ছুটে চলছে সাবা। অফিস শেষে আবারও ফিরে গেল শাহজাহান সাহেবের বাড়িতে। তবে আজ গ্যারেজে প্রবেশ করল তার গাড়িটা। গার্ড ছুটে এসে শুকনো মুখে বলল, ম্যাম, বসো তো বাসায় নাই। সাবা শাফকাতের প্রিয় রেঞ্জ রোভারের দিকে ইঙ্গিত করে তীক্ষ্ণ গলায় বলল, তাই? তাহলে গ্যারেজে ওর গাড়ি কি করছে? মানে গাড়ি নিয়া যায় নাই। আপনার বসো এসব মিথ্যা শিখিয়ে দিয়েছে না? হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে গার্ড। বেচারার কাছ থেকে জবাবের প্রত্যাশা করা নিরর্থক। সাবা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে লিফটে উঠে দাঁড়ালো। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় শাহজাহান সাহেবের পুরনো বাবুর্চি। সাবাকে দেখতেই চাপা স্বরে বলল, ম্যাম বসে তো ঘুমে। একটু আগেই ঘুমাইল। মনে হয় না তাড়াতাড়ি উঠব। সাবা জানে ও শাফকাতের শিখিয়ে দেওয়া মিথ্যার অংশ।
হতাশার প্রতিক্রিয়া না দেখিয়েই তাই প্রবেশ করল। গম্ভীর সুরে কেবল বলল, সমস্যা নেই। শাহজাহান সাহেবের ঘরটায় থাকছে শাফকাত। ঘরটার সামনে থেকে একবার ঘুরে এলো সাবা। দরজা ভেতর থেকে বন্ধ। বাবুর্চি আর কাজের মেয়েটা নিজ নিজ কাজে ব্যস্ত। এদের কাজ শেষ হওয়া অবধি অনুভূতিহীন পাথরের ন্যায় বসার ঘরের সোফায় বসে রইল সাবা। দুজনে এক এক করে বিদায় নিতেই হঠাৎ কি যে হলো তার। সারাদিনের সবটুকু ব্যথা চোখের জল হয়ে গড়িয়ে পড়ল। এই মুহূর্তে শাফকাত আর সে একই ছাদের তলে। তবুও চাইলেই দেখা যাবে না মানুষটাকে। নিজের চারপাশে অদৃশ্য প্রাচীর তুলে সে যে সরে গেছে বহুদূরে। ছোট ছোট পা ফেলে শাফকাতের বদ্ধ দরজার সামনে এসে দাঁড়ালো সাবা। চিরকালই সে মনে করে এসেছে শারীরিক বলের চেয়ে মস্তিষ্কের তীক্ষ্ণতার জোর বেশি। অথচ ঠিক এই মুহূর্তে মনে হলো, গায়ের জোরে কাঠের দরজাটা ভেঙে ফেলার সাধ্য তার থাকলে বেশ হতো। কোমল হাতটা দরজার ওপর রাখল সাবা। বাইরে থেকেই যেন অনুভব করার চেষ্টা করছে প্রিয় মানুষটার সবটুকু উষ্ণতা। কাপা কাপা গলায় সাবা ডাকল, শাফকাত। শব্দ পর্যন্ত এলো না ভেতর থেকে, প্রত্যাশিতভাবেই এলো না। সাবার দুচোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে কোবষ্ণ জল। এই দূরত্ব, এই অবহেলা থেকে কি কোনো ক্রমেই নিস্তার নেই? সাবা আবারও মলিন কণ্ঠে বলল, কেন এমন করছো শাফকাত? আমাকে একটু বোঝো প্লিজ। আমি জানি, আমি ভুল করে ফেলেছি। আমাকে যত খুশি ধমক দাও, যা ইচ্ছা শাস্তি দাও। কিন্তু প্লিজ একটু কথা বলো। একবার লেবু বলে ডাকো। প্লিজ। সাবার কথাটা যেন কান্না হয়ে ঝরছে। সেই কান্না সুপুরুষের নিষ্ঠুর হৃদয় বিগলিত করতে অপরাধ। কাঠিন্যের চাদর ভেদ করে বেরিয়ে সে এলো না। দুহাতে উষ্ণ বুকটায় সাবাকে ঠাঁই দিল না। মোহময় কণ্ঠে আদরের নামটা ধরে ডাকল না। এ নিষ্ঠুরতার সমাপ্তি কোথায়? 4 দিন হলো বাড়ি ফেরেনি শাফকাত। বনকে কল করে বাড়ির খোঁজখবর নিয়েছে, তার পড়াশোনার খোঁজখবর নিয়েছে এবং খুব আশ্চর্যজনকভাবে হলেও খোঁজ নিয়েছে মায়ের শরীরস্বাস্থ্যের। তবে তার সূক্ষ্ম উদ্বেগমিশ্রিত সেসব বাক্যে একবারের জন্যেও শোনা যায়নি সাবার নামটি। শাফকাত যে মানবিমানের পাল্লা ভারী করে নিজের চারিদিকে অদৃশ্য প্রাচীর করে তুলে চলে গেছে দৃষ্টির অগোচরে, এতটুকু বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। অভিজ্ঞ মস্তিষ্কের সূক্ষ্মতাই যথেষ্ট। শামা অবশ্য বার কয়েক আতিয়া আলমকে চেপে ধরেছিল, সাবাকে জেরা করে দুজনের মধ্যকার মানবিমানের কারণ উদ্ঘাটন করতে। নিজ দায়িত্বে দূরত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিতে। কোনো একটা অজুহাতে শাফকাতকে বাড়িতে ডেকে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে সরে যেতে সন্তর্পণে। আতিয়া আলম মেয়ের পরামর্শে কর্ণপাত করেননি। নাট্য সিনেমায় দৃশ্যায়িত চিরায়ত শাশুড়ির রূপটি ধারণ করে ছেলে দূরে চলে যাওয়ার কষ্টে বিভোর হয়ে সাবার দিকেও তোলেননি কটাক্ষের আঙুল। নিজের ছেলেকে চেনেন তিনি। বিশ্রী এক জেদ শাফকাতের। হয়তো জেদের খানিকটা বাবার কাছ থেকেই রপ্ত করেছে সে। জেদ ধরেই তো বছরের পর বছর মায়ের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। বউয়ের সঙ্গেও এখন করছে একই ব্যবহার। ছেলের ওপর তিনি খানিক বিরক্তই বটে। তিনি জানেন না ঠিক কী কারণে শাফকাত সাবার মধ্যকার এই দূরত্ব দীর্ঘায়িত হচ্ছে। তবে নিজ দায়িত্বে তিনি যে এই সমস্যার সমাধান করে দেবেন না, তাতে নেই বিন্দুমাত্র সন্দেহ। হাজারো ঝড়োঝাপটা পাড়ি দিয়ে তবেই টিকে থাকে একটা সম্পর্ক। হঠাৎ করে বয়ে আসা এই ঝড়কে সহ্য করতে শিখতে হয়। ঝড় থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করলে বা ঝড় মিটিয়ে দেওয়ার জন্য কারোর ওপর নির্ভরশীল হলে সাময়িক প্রশান্তির দেখা মেলে ঠিকই, কিন্তু সম্পর্কের ভিত মজবুত হয় না। ফলে আবারও যখন ঝড় বয়ে যায়, নরবরে সম্পর্কটার তখন ঝড়ের তীরতায় রীতিমতো উড়ে যাওয়ার উপক্রম হয়। শামা নিজের ঘরে বসে পড়াশোনায় মন দিয়েছে। আতিয়া আলম রান্নাঘরে স্টাফদের কাজের তদারকি করছিলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই ছুটে গেলেন। দরজাটা খুলতেই দেখা পেলেন সাবার ক্লান্ত বিধ্বস্ত মুখটার। বেচারির স্নিগ্ধ চোখের তলে কালির প্রলেপ। চুলগুলো রুক্ষ, ঠোঁট শুষ্ক। কক্সবাজার থেকে ফেরার পর খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। সকালে আর রাতে আতিয়া আলমের ধমকের প্রভাবে যতটুকু খায়, দুপুরে অফিসে বসে নির্ঘাত মুখে দেয় না কিচ্ছুটি। এই কয়েকদিনেই যেন শুকিয়ে কাঠ হয়েছে মেয়েটি। সাবার হাতে হাসপাতালের ফাইল, কাঁধে অফিসের লেদার ব্যাগ। এই দৃশ্যটি নতুন নয়।
মাস 6 আগে জটিল একটা অপারেশনের মধ্য দিয়ে গেছে সে। মাঝে মধ্যেই চেকআপের জন্য হাসপাতালে ছুটতে হয় তাকে। আতিয়া আলম পুনরায় দরজাটা বন্ধ করতে সহজ গলায় বললেন, চেক আপ করাতে গিয়েছিলি সাবা? সাবা শুকনো গলায় বলল, হোক। সাফকাত সাথে যায়নি। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে নাসূচক মাথা নাড়ল সাবা। আতিয়া আলম ভ্রু কুঁচকে বললেন, এই কেমন কথা? একটা মেয়ের স্বামী থাকতে সে একা একা ডক্টরের কাছে যাবে কেন? এই সাফকাতের বড্ড বাড়াবাড়ি। ব্যাগ আর ফাইল টেবিলের ওপর রেখে ক্লান্ত ভঙ্গিতে সোফার ওপর বসে পড়ল সাবা। আতিয়া আলম ধীরে সুস্থে বসলেন তার পাশে। সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন মেয়েটাকে। সাবাকে তিনি আজ থেকে চেনেন না। কঠিন পরিস্থিতিতেও বড্ড শক্ত এই মেয়ে। যে কোনো বিপদ বা প্রতিকূলতার চোখ রাঙানি তাকে নিস্তরঙ্গ করতে ব্যর্থ। অথচ সাফকাতের এই সাময়িক অবহেলায় স্পষ্টভাবেই সে বিপর্যস্ত। সাবা কাতর স্বরে বলল, সব দোষ আমার আন্টি। আমার কারণেই ও এমন করছে। আতিয়া আলম হতবাক হয়ে লক্ষ্য করলেন সাবার দু চোখের পাতা তিরতির করে কাঁপছে। কাঁপছে ঠোঁটের দু কোণ। আবারও তাকে তীব্র বিস্ময়ের মুখে ঠেলে ওই কম্পিত দুচোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ল অবিরত অশ্রু। আতিয়া আলমের এই বিস্ময় নিরর্থক নয়। শাহজাহান সাহেব যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেদিন ব্যতীত আর কখনোই মেয়েটাকে কাঁদতে দেখেননি তিনি। বিপদের চোখ রাঙানিতে নিস্তেজ হয়ে তো একদমই নয়। নিজের অজান্তেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন আতিয়া আলম। বড্ড নির্ভার লাগছে তার। এতদিন মনে হতো এই সুবিশাল পৃথিবীর বুকে সাফকাত একান্তই নিঃসঙ্গ। তিনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন ছেলেটার কি হবে এ জাতীয় ভাবনায় বিভোর হয়ে ব্লাড প্রেশার বাড়িয়েছেন বার কয়েক। অথচ আজ এক নিমিষেই কেটে গেল সকল দুশ্চিন্তা। আতিয়া আলম নিজ চোখে দেখলেন, এই সুবিশাল পৃথিবীর বুকে এমন একটা মানুষ আছে যার মন তার জেদি ছেলেটার জন্যে কাঁদে। আতিয়া আলম সাবার কাঁধে ভরসার একটা হাত রেখে কোমল গলায় বললেন, শান্ত হমা। কান্নাকাটি করে কোনো সমাধান পাবি? আমি নিজের দোষেই ওকে হারিয়ে ফেলছি আন্টি। আমি হাজারবার কল করেছি জানো, একবারও রিসিভ করেনি। মেসেজের পর মেসেজ দিয়েছি, দেখেনি পর্যন্ত। অফিসে গিয়েছি, দেখা না দিয়ে বেরিয়ে গেছে। বাসায় গিয়েছি, তাও দরজা আটকে ঘরবন্দি করে রেখেছে নিজেকে। সাফকাত কোনোদিনও আমার সাথে কথা বলবে না। কি বলছিস পাগলের মতো? তুই ওর বউ। কতদিন এড়িয়ে যাবে তোকে? তুমি সাফকাতের রাগ চেনো না। একবার যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন আর কখনোই ফিরে তাকাবে না। আতিয়া আলম চুপ করে রইলেন কয়েক মুহূর্ত। অতঃপর অভিজ্ঞ মস্তিষ্কে বুদ্ধির সূক্ষ্ম জাল বুনে বললেন, এক কাজ কর সাবা। কাজের অজুহাতে দেখা করার চেষ্টা কর। কাজের ব্যাপারে সাফকাত কখনোই অবহেলা করবে না। দ্বন্দ্বে পড়ে গেল সাবা। অফিসে সত্যিই বেশ অনেকগুলো ফাইল জমে আছে সাফকাতের অনুমোদনের অপেক্ষায়। তাছাড়া আসন্ন কয়েকটা প্রজেক্টের চাই তার তীক্ষ্ণ পরামর্শ। ব্যক্তিগত জীবনে সাবা সাফকাতের অবহেলা পেয়ে পেয়ে সাবা এতটাই বিপন্ন যে ওসব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে সাহসে কুলোয়নি। গভীর করে দম নিয়ে ঘরে ফিরল সাবা। আত্মসম্মানের বিসর্জন দিয়েও যখন সাফকাতকে বিগলিত করা গেল না, তখন আত্মসম্মানের সেই দম্ভে ফের বিভোর হওয়াই শ্রেয়। এমন না যে সেদিন কক্সবাজারে সাফকাতের সঙ্গে দুর্ব্যবহারে যে নির্বুদ্ধিতার পরিচয় সাবা দিয়েছে, সে নিয়ে তার মাঝে অনুতাপ নেই কোনো। অনুতাপ তার এতটাই প্রগাঢ় যে নিজের কাছে নিজের অস্তিত্বই হয়ে উঠেছে দুর্বিষহ। কিন্তু সেই ভুলের শাস্তি কি সে পায়নি? পাচ্ছে না। সাফকাতের এই প্রাত্যহিক অবহেলায় যে তার দমবন্ধ হয়ে আসার উপক্রম, এটাই কি তার শাস্তি নয়? শাস্তিরও কি এটা সীমা পরিসীমা থাকা উচিত নয়? ব্যক্তিগত ফোন নাম্বারটা সাফকাতের বিরামহীন অবহেলা পেয়ে পেয়ে ক্লান্ত। সাবা তাই নিজের প্রফেশনাল নাম্বার থেকে কল করল তার প্রফেশনাল নাম্বারে। কলটা বড় অদ্ভুত ঠেকল তার নিজের কাছেই। 5 বছর আগে তাদের মাঝে ভালোবাসা নামক জাদুকরী বস্তুর আদান প্রদান না থাকলেও ছিল বিশেষ এক বিশ্বাস আর আনুগত্য। আলম স্টিলসে কর্মরত অবস্থায় কখনোই এই প্রফেশনাল নাম্বারে কল করতে হয়নি তাকে। এবারই প্রথম। তবে ব্যক্তিগত জীবনের ক্ষোভ পেশাদার জীবনে টেনে এনে এবারও কলটা উপেক্ষা করল সাফকাত। সাবা খুব একটা অবাক হল না। বরং এই উপেক্ষাই ছিল তার প্রত্যাশিত।
ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে এবার ল্যাপটপটা খুলে বসল। পেশাদার ইংরেজিতে একটা বার্তা লিখল সংক্ষেপে, আই হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ রিগার্ডিং সাম আর্জেন্ট ম্যাটার বসো। আই ইউল বি মাচ অবলাইজেড ইফ ইউ কাইন্ডলি রেসপন্ড। থ্যাংক ইউ। বার্তাটা সাফকাতের উদ্দেশ্যে মেইল করে উঠে গেল ল্যাপটপের সামনে থেকে। মেইলে এমন একটা ভাব করল যেন চোখের পলকে দ্বিতীয় কলটা করবে সে। কিন্তু আদতে সাবা এমনটা করল না। অফিস আওয়ার শেষ হয়েছে বহুক্ষণ আগে। তাকে তো আর অফিস আওয়ারের বাইরে অতিরিক্ত কাজ করার জন্য স্যালারি দেওয়া হয় না। তাহলে সে কেন অফিস আওয়ার শেষে বসের সঙ্গে আর্জেন্ট ফোনালাপ করবে? কি দায় পড়েছে তার? ডিনার সেরে ঘরে ফিরে বালিশে মাথা রেখে অস্পষ্ট সব কল্পনায় মেতে উঠল সাবার তীক্ষ্ণ মস্তিষ্ক। আচ্ছা, ওই ছোট্ট মেইলটুকু পেয়ে কেমন অভিব্যক্তি ধরা দিয়েছিল সাফকাতের মাঝে? কাজের প্রতি একনিষ্ঠতার তাড়নায় হলেও কি বারবার সাবার কলের আশায় মোবাইলটার দিকে চোখ গিয়েছিল তার? নাকি বিতৃষ্ণার দীর্ঘশ্বাস ফেলে কাজের খাতিরেও তাকে এড়িয়ে যেতে সে দৃঢ় প্রতিজ্ঞ? আরও একটা একাকী রাত পেরিয়ে দেখা মিলল তেজস্বী সূর্যটার। শুরু হলো রোজকার কর্মব্যস্ততার। অফিসে সাবার দৃপ্ত পদক্ষেপের আধিপত্য বরাবরের মতোই অক্ষুণ্ণ। সব ভুলে যথাসম্ভব মনোযোগ কাজেই দেওয়ার চেষ্টা করছে সে। অফিস আওয়ার শুরু হলেও বসের সঙ্গে যোগাযোগের ব্যস্ততা তার মাঝে লক্ষণীয় নয়। তবে ব্যস্ততার ফাঁকে সূক্ষ্ম একটা কৌতূহল ছুঁয়ে যায় তার মস্তিষ্ক। এই যে নতুন একটা দিন শুরু হলো, নতুন করে ব্যস্ততায় সাফকাত দিয়েছে ডুব। এই ব্যস্ততার মাঝে একবারের জন্য হলেও কি গতরাতের সেই মেইলটার কথা মনে পড়েছে তার? একবারও কি প্রশ্ন জেগেছে মনে, সাবা এখনো কল করলো না কেন? দুপুরের পর অফিসে কোনো কাজ রাখেনি সাবা। তবে অফিসেরই কাজে আগামী কয়েক ঘন্টা কাটবে তুমুল ব্যস্ততা আর অস্থিরতায়। গভীর দম নিয়ে পেশাদার মোবাইলটা হাতে নেয় সে। ভেবেছিল নরবরে মনটা নিজেকে সামলে রাখবে, পেশাদার মূর্তিটা ধরে রাখবে। কিন্তু কিসের কি? বেহা মন তার ফের আত্মমর্যাদার সঙ্গে প্রতারণা করে, ধরফর করে অস্বাভাবিকভাবে। নিষ্ঠুর পুরুষের নাম্বারে ডায়াল করতে গিয়ে সাবা লক্ষ্য করে কাঁপছে তার প্রতিটি আঙুলের ডগা। ঢোক গিলে অবশেষে দুঃসাহসের কাজটি করেই বসল সাবা। ত্রস্ত হাতে সাফকাতের নাম্বারে ডায়াল করে মোবাইলটা চেপে ধরল কানের সঙ্গে। এক একটা রিংয়ের সঙ্গে তাল মিলিয়ে একটু একটু করে বেড়েই চলছে তার ভেতরকার উথাল পাথাল। নিজের ওপর বিরক্তিতে শিউরে উঠল সাবা। এমন করছে কেন তার অন্তরাত্মা? সে তো আর সাফকাতের অনুগ্রহ প্রার্থনা করতে কিংবা তার মোহময় কণ্ঠে লেবু ডাক শোনার আকুলতায় কল করেনি। নিতান্তই পেশাদার একটা কল। এতে এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাবার কি আছে? ধরফর করতে থাকা হৃদযন্ত্র আচমকাই থেমে গেল। কাটা দিয়ে উঠল সাবার সর্বাঙ্গ। দৈনন্দিন অবহেলার ব্যত্যয় অবশেষে ঘটেছে। নিষ্ঠুর সুপুরুষ কল রিসিভ করেছে অপর প্রান্ত থেকে। থমথমে গলায় বলেছে, হ্যালো। অভিমানে গা জ্বলে উঠল সাবার। দিনের পর পর তাকে অবহেলার অমানবিক কষ্ট দিয়ে তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে, ক্ষমা চাইবার সামান্যতম সুযোগটা না দিয়ে এখন বলছে, হ্যালো। সাবার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ভেতরকার সবটুকু ব্যথা আর অভিমান উগলে দিত। আর্দ্র গলায় ক্ষমা প্রার্থনা করে নিজের দিকটা ব্যাখ্যা করত। কিন্তু সাবার জায়গায় যে অন্য কেউ নেই, আছে সেই। ছল করে কাঙ্ক্ষিত আরাধ্য বস্তুটি অর্জন করার রুচি তার নেই। সাফকাত তো তার মনের গহীনে লুকায়িত ব্যথাতর অনুভূতির সন্ধান পেতে কল রিসিভ করেনি। নিতান্তই কাজের খাতিরে দিয়েছে সারা। কাজের বাইরে তাই একটা শব্দ উচ্চারণ করবে না সাবা। পেশাদার সুরে পুরনো সম্বোধনটা ফিরিয়ে এনে বলল, গুড ইভিনিং বসো। অপর প্রান্ত থেকে সাফকাত গম্ভীর গলায় বলল, গুড ইভিনিং। আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। সাবার কণ্ঠে বিন্দুমাত্র কম্পন নেই, ভয় নেই, বরং দৃঢ়তার বিচিত্র তীক্ষ্ণতা। সাফকাত পুনরায় গম্ভীর গলায় বলল, কেন? রিপোর্ট নিয়ে। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাফকাত শীতল গলায় বলল, মেইল করে দাও। মেইলে পাঠানো যাবে না বসো। শুধু উইকলি রিপোর্ট না, অন্য কয়েকটা প্রজেক্টের ওভারভিউ আছে। কাউকে দিয়ে পাঠিয়ে দাও। আবারও অভিমানে গা জ্বলে গেল সাবার। এতদিন পরোক্ষ অবহেলা করে আসছিল। কল রিসিভ করে এখন যে অবহেলা করছে তা প্রত্যক্ষ।
অগ্নিকণ্ঠে সাবার বলতে ইচ্ছা হলো, কাউকে দিয়ে পাঠানো গেলে বহু আগেই পাঠিয়ে দিতাম। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতাম না। বহু কষ্টে সে ইচ্ছা দমিয়ে রাখল। ভেতরকার উত্তপ্ত রাগ সংবরণ করল নিঃশব্দে। এই রাগটাই তো কাল হয়ে দাঁড়িয়েছে জীবনে। নীরবতা ভঙ্গ করে সাবা কাটা কাটাভাবে জবাব দেয়, কাউকে দিয়ে পাঠানো যাবে না। কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। নীরবতার থমথমে হাওয়া বয়ে গেল দুজনের মাঝে। মোবাইলটা আরেকটু শক্ত করে কানে চেপে ধরল সাবা। টের পাচ্ছে, বুকের বাম পাশের বস্তুটা আবারও ধরফর করছে মারাত্মকভাবে। নীরবতা কাটিয়ে সাফকাত বলল, আমি জিকের হেড অফিসে। 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আত্মমর্যাদা সম্পন্ন কঠিন মেয়েটির আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারিণীর দুচোখ ভিজে উঠল আকস্মাৎ। ভালোবাসার মানুষটাকে দেখার তৃষ্ণা মুহূর্তেই প্রকট হয়ে ধরা দিল। বহু কষ্টে কণ্ঠের স্বাভাবিকতা ধরে রেখে সাবা বলল, আমি আসছি। কেবিনের ডোরবেল বেজে উঠতেই সোজা হয়ে বসল সাফকাত। ঘড়ির কাঁটায় দৃষ্টি নিক্ষেপ করল আর চোখে। ক্ষিপ্র গতিতে, আমি আসছি বলে যে মানুষটা 1.5 ঘন্টা দেরিতে দেখা দেয়, ঠিক কোন কটাক্ষটি উপযুক্ত তার জন্য। সে কি বুঝবে এই 1.5 ঘন্টায় কত শতবার সাফকাতের তৃষ্ণার্ত চোখ দুটো ব্যাকুল হয়ে তাকিয়েছে দরজার পানে। সে কি জানবে এই 1.5 ঘন্টায় কি নিদারুণ আকুলতায় তার হৃদয়টা মোচড় দিয়ে উঠেছে বারংবার। কণ্ঠে যথাসম্ভব গাম্ভীর্য ঢেলে সাফকাত উঁচু স্বরে বলল, কামিন। আকুলতার আরও কিছু মুহূর্ত কেটে গেল রুদ্ধশ্বাসে। মুখের ওপর দাম্ভিকতার মুখোশ এঁটে মনিটরের দিকে চেয়ে আছে সাফকাত। চোখে মুখে তার কাঠিন্যের ছড়াছড়ি। ভাবটা এমন যেন এই কেবিনে ধীরে পায়ে প্রবেশ করা গোপনীকায় তার আগ্রহ নেই। বরং মেয়েটার উপস্থিতিতে সে কিঞ্চিত বিরক্তই বটে। দাম্ভিকতার মুখোশ ধারণ করে রাখলেও সাবাকে এক নজর দেখার লোভ সাফকাত সামলে রাখতে পারল না। লোভ সংবরণে সে পারদর্শী হলেও সেই পারদর্শিতা নিজের একান্ত ব্যক্তিগত নারীটির ক্ষেত্রে প্রয়োগ করার অর্থ হয় না। চোরা চোখে নয়, বরং সূক্ষ্ম দৃষ্টিতে প্রবল অধিকারবোধ নিয়েই দেখল তাকে। সাবার পরনে অফিসের ফরমাল পোশাক। সাদা শার্ট, কালো স্যুট প্যান্ট। দীঘল চুলগুলো পরিপাটি করে খোঁপায় বাঁধা, মাথার সামনের দিকে সরু দুটো বেনি। একটা লেদারের কালো ফাইল শক্ত করে চেপে ধরে রেখেছে। সারা গায়ে নেই কোনো অলংকার, ডান হাতের অনামিকায় অবিচ্ছেদ্য হীরের আংটিটা বাদে। চোখে মুখে একরাশ গাম্ভীর্য, কপট অভিমানও বটে। মাথা নিচু করে এগিয়ে এসে চেয়ার টেনে বসল সাফকাতের ডেস্কের মুখোমুখি থাকা চেয়ারগুলোর একটায়। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল সাফকাতের ঠোঁটের কোণে। দৃঢ়প্রত্যয়ী মেয়েটা এমন ভাব ধরে রাখার চেষ্টা করছে যেন বিয়ের আগের সেই সাবা সে। পেশাদারিত্বের তীক্ষ্ণতা বাদে আর দ্বিতীয় কোনো অনুভূতি কাজ করে না তার মাঝে। অথচ মেয়েটা ভুলেই গেছে, শাফকাত আলমের হৃদয়ে স্থায়ী আসন অধিকার করে নেওয়ার আগে তার সামনে অনুমতিবিহীন বসার দুঃসাহস সাবার ছিল না। হাসিটা দ্রুত মুছে ফেলল শাফকাত। চোখে মুখে ফিরিয়ে আনল পূর্বের সেই কাঠিন্য। ভয়াল রাগ চেপে ধরেছিল তাকে। সাবার অগণিত কল আর আকস্মাৎ বাড়িতে উপস্থিত হওয়া কাতর কণ্ঠস্বর পারেনি সেই রাগকে বিগলিত করতে। ভেবেছিল দূরত্ব দীর্ঘায়িত করে দেখা তাকে দেবে না কিছুতেই। তবে এক্ষেত্রেও পরাজয় স্বীকার করতেই হলো মেয়েটার কাছে। 1.5 ঘন্টা আগে দূর থেকে কম্পিত কণ্ঠের থমথমে সুর দিয়েই ভয়াল সেই রাগটাকে প্রশমিত করে দিয়েছে সাবা। আর এই মুহূর্তে চোখের সামনে তাকে দেখার পর রাগের চিহ্নমাত্র নিজের মাঝে আর অনুভব করতে পারছে না শাফকাত। তবুও ধরে রাখছে রাগী রাগী ভাব। শেষমেশ তার রাগ ভাঙাতে মেয়েটা কোন পন্থা অবলম্বন করে জানার বড় শখ তার। অথচ রাগ ভাঙানোর কোনরূপ চেষ্টাই নেই দুঃসাহসী মেয়েটার মাঝে। সঙ্গে করে আনা লেদার ফাইলটা খুলে ধরিয়ে দিচ্ছে একের পর এক অফিসিয়াল কাগজ। সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে নতুন করে ক্রোধের আগুন ধরিয়ে দেওয়ার মতো সম্বোধন, আপনি এবং বস। হাতের মুঠোয় শক্ত করে কাচের পেপারওয়েট চেপে শাফকাত সাবার দিকে তাকিয়ে রইল কড়া চোখে। ইচ্ছে হলো কঠিন কোনো এক শাস্তি দিয়ে শুষে নিতে মেয়েটার সবটুকু গাম্ভীর্য। না, অবহেলার মতো নিষ্ঠুর শাস্তি নয়, বরং ভালোবাসাময় ভয়ানক শাস্তি। এক পর্যায়ে কাগজের অক্ষরগুলোতে অহেতুক একটা ভুল ধরে শাফকাত ঝাঁঝালো সুরে বলল, এটা কি?
সাবা সতর্ক ভঙ্গিতে কাগজটায় একবার দৃষ্টি নিক্ষেপ করে কম্পিত স্বরে বলল, সরি, চেক করা হয়নি। মোক্ষম সুযোগটা পেয়ে মনে মনে নিষ্ঠুর হাসি হাসল শাফকাত। কঠিন এক ধমক দিয়ে বলল, চেক না করে এসেছো কেন? সাবা আকস্মিক ধমকে অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নিয়ে কণ্ঠের দৃঢ়তা ধরে রেখে বলল, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। থমথমে আবহাওয়ায় এই বাক্য বিনিময়টুকু প্রাণ হয়ে ধরা দিল যেন। তবুও শাফকাতের রাগ ভাঙ্গানোর কোনো প্রকার চেষ্টা নেই সাবার মাঝে। পাল্টা অভিমান দেখিয়ে শুকনো গলায় করে যাচ্ছে ব্যবসায়িক আলাপ। এক পর্যায়ে শাফকাত অবাক হয়ে লক্ষ্য করল টেবিলের ওপর ছড়িয়ে পড়া কাগজগুলো গোছাতে শুরু করেছে সাবা। মেয়েটা কি তবে নিচ্ছে প্রস্থানের প্রস্তুতি? দ্বন্দ্বে পড়ে গেল শাফকাত। এবার সে কি করবে? ঠিক কোন পন্থায় আটকে রাখবে সাবাকে নিজের কাছে? কাগজগুলো গোছাতে গোছাতে সাবা নির্লিপ্ততা কণ্ঠে বলল, কয়েকটা রিকুইজেশনে সাইন লাগবে বসো। মেয়েটার মিহি কণ্ঠে বিরক্তিকর সেই সম্বোধন শুনে আরেক দফা গা জ্বলে উঠল। বিরক্ত গলায় শাফকাত বলল, তো দাও। আর্স্ট হাতে এক এক করে ফাইল থেকে কাগজগুলো বের করে দিচ্ছে সাবা। লেখাগুলো এক দফা চোখ বুলিয়ে নির্দিষ্ট জায়গায় শাফকাত সই করে দিচ্ছে ঠিকই, তবে সেই লেখায় নেই মনোযোগের লেশমাত্র। তার সতর্ক মস্তিষ্ক একটাই বাক্য আওড়াচ্ছে অনবরত, মেয়েটা চলে যাচ্ছে শাফকাত। কিছু একটা কর। শেষ কাগজটা শাফকাতের দিকে বাড়িয়ে দিল সাবা। অন্যমনস্ক ভঙ্গিতে লেখাগুলোয় চোখ বুলিয়ে শাফকাত সাইন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে হিমবাহের মতো জমাট বেঁধে গেল তার বুকের ভেতরটা। অন্যমনস্কভাবে নয়, বরং দুচোখে সবটুকু মনোযোগ মিশিয়ে পড়ে দেখল দেখাগুলো। আলম স্টিলস সংক্রান্ত অফিসিয়াল কোনো কথাবার্তা সেখানে লেখা নেই। কাগজটার উপরিভাগে গাঢ় অক্ষরে লেখা HCG, পেটা টোটাল। পাশে হাসপাতালের সিলমোহর। চিকিৎসা অঙ্গনে বিশেষ জ্ঞান না থাকার দরুন এই শব্দগুলোর অন্তর্নিহিত অর্থ উদ্ধার করতে বেগ পায় শাফকাত। অর্থ অবশ্য উদ্ধার করতে পারে ঠিকই, পরবর্তী কয়েকটা শব্দ থেকে। শাফকাতের বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল অচিরেই। এজন্যেই এতক্ষণ গাম্ভীর্যে লেপ্টে ছিল সাবা। রাগ ভাঙাতে যে সঙ্গে নিয়ে এসেছে এমন মোক্ষম অস্ত্র, তার আর বাক্য প্রয়োগের কি প্রয়োজন? অব্যাখ্যা এক অনুভূতি আপনাতেই তার উদ্গ্রীব চোখ দুটোকে কাগজের নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। লাল কালিতে লেখা ওই একটা শব্দই যথেষ্ট শাফকাতের গোটা জগৎটাকে সাত রঙা আলোয় রাঙিয়ে দিতে। পজিটিভ। কাটা দিয়ে উঠল তার সর্বাঙ্গে। বুকের পাটা ক্যাপে উঠল দরদর করে। বিস্ময় এতই তীব্রভাবে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে যে হাতের রগগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। হতবিহ্বল চোখ দুটো তুলে সাবার দিকে তাকালো শাফকাত। মলিন মুখটা অবশেষে গাম্ভীর্যের মুখোশ পরিহার করেছে। চোখ দুটো বুজে মাথা নিচু করে ঠায় বসে আছে মেয়েটা। চোখের পাতা তার এমনভাবে কাঁপছে, খানিক বাদেই যে ওই দু চোখ বেয়ে গড়িয়ে পড়বে কোবষ্ণ জলধারা, তাতে আর নেই কোনো সন্দেহ। বিস্ময় অভিভূত হয়ে শাফকাত সাবাকে দেখছে নিষ্পলক। এই দৃঢ় প্রত্যয়ী রাগী মেয়েটি এখন কেবলই তার ব্যক্তিগত লেবু নয়, তার অনাগত সন্তানের মা। অবিশ্বাসের রেশ কাটিয়ে উঠতে পারছে না শাফকাত। আরও একবার দেখল সাবার প্রেগন্যান্সি রিপোর্টটা। না, তার দেখায় নেই কোনো ভুল। তবুও প্রশ্নসূচক নরম স্বরে ডাকল, সাবা। মোহময় কণ্ঠে ওই ডাকটুকুই যথেষ্ট সাবাকে গাম্ভীর্য থেকে টেনে বের করার জন্য। অস্ফুট একটা আওয়াজ করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। তড়িৎ গতিতে নিজের চেয়ার ছেড়ে উঠে আধপাক ঘুরে ডেস্কের অপর প্রান্তে চলে যায় শাফকাত। যে অদৃশ্য দূরত্ব গড়ে তুলেছিল নিজ হাতে, অচিরেই তা ভেঙে চুরমার করে সাবাকে জড়িয়ে ধরল বুকের মাঝে। এতদিন বাদে চেনা আশ্রয়ে ঠাঁই পেয়ে বেড়ে গেল সাবার কান্নার বেগ। দুহাতে শাফকাতের শার্টটা খামচে ধরল, মুখ লুকিয়ে ফেলল তার বুকে। শাফকাত বুকের ওপর থেকে দুহাতে পরম যত্নে সাবার মুখটা তুলে ধরে তা রাঙিয়ে দিল ঠোঁটের আদরে। কপালে, দুই গালে, মুখ জুড়ে কত শত চুমু যে সাবা পেল, তার হিসাব নেই কোনো। নিজের প্রতি বিধ্বংসী ক্রোধে হঠাৎ শিউরে উঠল শাফকাত। কেন যে মেয়েটাকে এভাবে কষ্ট দিতে গেল? কষ্ট দিতে গিয়ে উল্টে কষ্ট পেতে হচ্ছে নিজেকেই। সাবার চোখের এই জল, কণ্ঠের এই অস্ফুট স্বর কি এক বিন্দু স্বস্তি দিচ্ছে তাকে? শাফকাত দুহাতের বুড়ো আঙুলে সাবার দু চোখের জল মুছে দিয়ে হাঁটু গেড়ে বসল তার চেয়ারের সামনে।
সাবার হাত দুটো দুহাতে শক্ত করে ধরে বলল, সরি লেবু। সরি, সরি, সরি। কেঁদো না তো এভাবে। একটু বেশিই করে ফেলেছি না? সাবা কান্নারত কণ্ঠে বলল, আই অ্যাম সরি। আমার মাথা কাজ করছিল না, বিশ্বাস করো। আমি জেনেবুঝে তোমাকে কষ্ট দিতে চাইনি। সাফকাত আক্ষেপের সুরে বলল, ধুর। আমি তো জানি রেগে গেলে তোমার মাথা ঠিক থাকে না। তাও কেন যে এত ওভাররিঅ্যাক্ট করে ফেললাম। সাবা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আর কখনো এমন করব না। যদি কোনো ভুল করেই ফেলি তাহলে আমাকে যা ইচ্ছা শাস্তি দিও। কিন্তু কখনো আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না প্লিজ। আমার খুব কষ্ট হয়। সাফকাত মাথা উঁচিয়ে সাবার দুচোখ ঠোঁট ছুঁয়ে মোহময় গলায় বলল, আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্রমিস। এবার কান্নাটা থামাও। তোমার চোখে কাজল মানায়, উচ্ছ্বাস মানায়, আমার প্রতি মোহ মানায়। কিন্তু তোমার চোখে জল বড্ড বেমানান। সহজেই শান্ত করা গেল না মেয়েটার অশান্ত অন্তরাত্মাকে। সাফকাত সময় নিয়েই সামলালো তাকে, খানিকটা নিজেকেও। ছটফট মন তার কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, তাকেই বাবা ডাকার মানুষটা লুকিয়ে আছে সাবার মাঝে। পুরুষালী রুক্ষ একটা হাত আচমকা বাড়িয়ে দিল সাবার শার্টে। বুকের নিচে বোতামগুলো খুলতে উদ্যত হতেই সাবা প্রকৃতিস্থ হয়ে বলল, কি করছো? সিসিটিভি। সাফকাত চোখ তুলে মেয়েটার হতভম্ব মুখটা একবার দেখে সূক্ষ্ম হাসি হেসে সাফকাত বলল, তুমি আমার কেবিনে আসবে আর আমি সিসিটিভি অন করে রাখব? আমাকে এতটাই বোকা মনে হয়? অনাগত সন্তানের আবাসটা উন্মুক্ত করতেই তাতে ঠোঁট ডুবিয়ে দিল সাফকাত। ঠিক মায়ের মতোই অগণিত চুমু পেল তাদের ভালোবাসার ছোট্ট ফসল। মুখ তুলে এবার সাফকাত সাবার গালে শব্দ করে একটা গাঢ় চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ লেবু। স্মিত হেসে চুপ করে রইল সাবা। ছেলেটার কাণ্ডে এবার তার সত্যিই বড় লজ্জা লাগছে। সাবার শার্টের বোতাম ঠিক করতে করতে সাফকাত বলল, কখন জানতে পারলে? কাল বিকেলে। সাফকাত অভিযোগের সুরে বলল, কাল বিকেলে? আর আমি এখন জানছি? সাবা গোমরা মুখে বলল, সেটা কার দোষ? তুমি আমার ফোন ধরো। বাসায় কি ফোনের অভাব? মায়ের ফোন থেকে কল দিতে পারতে। মায়ের ফোন থেকে কল দিয়ে আমি লজ্জায় নাক কাটাবো? মা যদি কল করে তোমাকে বলতো, নে সাবার সাথে কথা বল। তুমি গম্ভীর গলায় বলতে, সাবার সাথে আবার কথা বলার কি আছে? ওর সাথে কি কখনো কথা বলিনি? ভ্রু ওপরে তুলে কয়েক মুহূর্ত সাবার দিকে তাকিয়ে রইল সাফকাত। এই মেয়ে যেমন রাগতে জানে, তেমনই জানে লজ্জায় লাল হতে। যেমন কোমল কণ্ঠে ঘুম পাড়ানি গল্পের জাল বুনতে জানে, তেমনই জানে তীক্ষ্ণ জবাব দিতে। তাকে দেওয়া সাফকাতের আদুরে নামটা লেবু যথার্থই বটে। হেসে ফেলল সাফকাত। এই মেয়েটার ওপর কি করে অতটা রাগ পুষে রেখেছিল সে? সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এই মেয়েটাকে যে তার বড্ড প্রয়োজন। তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে সাবা দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি সাফকাত। আর আমি জানি তুমিও আমাকে আমার থেকে বেশি ভালোবাসো। হাসিটা ধরে রেখেই সাফকাত মোহনীয় স্বরে বলল, একদম ঠিক জানো লেবু। সাফকাতের দুচোখে অবর্ণনীয় কি যেন একটার দেখা পেল সাবা। তৎক্ষণাৎ ইতস্তত করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, 10 মিনিটের অনেক বেশি সময় নিয়ে ফেললাম। সরো। সাফকাত ভ্রু কুঁচকে বলল, সর্ব মানে? চলে যেতে চাচ্ছ? না মানে তোমার কাজ? কথাটা শেষ করতে পারল না সাবা। তার আগেই ঝড়ের বেগে সাফকাতের পুরুষালী তপ্ত ঠোঁট দুটো মিশে গেল তার কোমল ঠোঁটে। ঠোঁটে ঠোঁটে নিঃশব্দেই যেন জানান দিল, কোথাও যাওয়া চলবে না তোমার লেবু। আমার কাছেই বন্দি হয়ে থাকবে তুমি জীবনভর। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, যা বৃষ্টি চলে যা। লেবু পাতায় গরম চা। আধো আধো বলে ফুটে উঠল আদুরে ছড়া। অস্পষ্ট কণ্ঠের অধিকারিণীকে যদিও বেশিরভাগ শব্দ উচ্চারণে বেগ পেতে হয়েছে। আপাতদৃষ্টিতে যা অপরিপক্বান করা আবৃত্তি, সাফকাতের কাছে তাই অমৃতসম। তার রাজকন্যার কণ্ঠে প্রতিটি কথাই যেন এই প্রখর রোদের মতো ঝলমলে, প্রাণবন্ত। তবে ভেতরকার মুগ্ধতা সহসা প্রকাশ করে না সাফকাত। ভ্রুকুচকে তীক্ষ্ণ স্বরে বলল, গরম চা না বাবা। কতবার বলবো ওটা গরম চা? সাফা একরাশ হতাশা নিয়ে ছোট্ট হাতটা কপালে ঠেকিয়ে বলল, চা তো গরমই হয় বাবা, গরম হয় না। তুমি জানো না।
সাফকাত থমথমে গলায় বলল, এখানে চায়ের কথা বলা হচ্ছে, তোকে কে বলল? করমচা হলো একটা ফল। দ্বন্দ্বে পড়ে গেল সাফা। মুহূর্তখানেক গভীর ভাবনা চিন্তায় আচ্ছন্ন হয়ে রইল তার ছোট্ট মস্তিষ্ক। অতঃপর বিভ্রান্ত গলায় বলল, ফল মানে ফুট? সূক্ষ্ম হাসির রেখা দিনের আলোর মতোই দৃশ্যমান সাফকাতের ঠোঁটের কোণে। সাফার রিনরিনে কণ্ঠে ভাঙাচোরা এক একটা উচ্চারণ এমনভাবে তার অন্তরাত্মাকে আলোয় রাঙিয়ে দেয়, যেভাবে চাঁদের মোহনীয় আলোয় রেঙে ওঠে রাতের আকাশ। হেসে ফেলেই সাফকাত বলল, হ্যাঁ ফুট। সাফা কি যেন ভেবে ব্যাপক কৌতূহল নিয়ে বলল, আচ্ছা বাবা, করমচা কি লেবু পাতায় হয়? না। তাহলে লেবু পাতায় করমচা মানে কি? কোনো মানে নেই। যে এই ছড়াটা লিখেছে তার ইচ্ছা হয়েছে। দ্বিতীয় দফায় দ্বন্দ্বে পড়তে হলো ছোট্ট মানুষই। প্রচলিত ছড়াগুলো যে কেউ না কেউ লেখে, যে মানুষটা লেখে, যে তাতে মিশে থাকে তার মর্জিত প্রগাঢ় প্রলেপ, এসব বড় বড় তথ্য ধারণের জন্য এখনো প্রস্তুত হয়নি তার মস্তিষ্ক। বাবা সব সময় এমনটাই করে। গম্ভীর স্বরে এমন সব কঠিন কঠিন কথা বলে, যার বেশিরভাগই বোধগম্য হয় না সাফার কাছে। তবুও এই পৃথিবীতে তার সবথেকে প্রিয় মানুষটা বাবাই। অন্যরা তার সঙ্গে ছোটদের মতো আদুরে কণ্ঠে জুড়ে দেয় রাজ্যের গল্প। নানি রূপকথার গল্প বলে, দাদি তার ছোটবেলার গল্প বলে, ফুপি তার বন্ধুদের গল্প বলে। সবটাই ছোটদের উপযোগী করে। অথচ এরা কেউ বুঝতেই চায় না সাফা এখন বড় হয়ে গেছে। বজে শুধু বাবা। বজে বলেই তো কঠিন কঠিন সব গল্প বলে আলোড়িত করে দেয় তার ছোট্ট জগৎটাকে। কার্টুনে দেখানো কাল্পনিক দৃশ্যগুলোর মতো মাথার দুপাশে দুটো কাল্পনিক বাল্ব জ্বলে ওঠে জ্বলজ্বল করে। কার্টুন সাফার খুব প্রিয়। অলস দুপুরটা টিভির সামনে বসে কার্টুন দেখে কাটিয়ে দেয় সে অনায়াসে। তবে ইদানিং ঘটছে সে অভ্যাসের ব্যত্যয়। কিভাবে যেন তার মায়ের মাথায় এসেছে, বেশিক্ষণ টিভির সামনে বসে থাকলে ক্ষতি হয় চোখের। সাফা সবে কার্টুনের একটা পর্ব শেষ করতেই ছুটে এসে টিভি বন্ধ করে যায় সে। কয়েকদিন যাবৎ তাই বেশ সংকটেই আছে বেচারি। বাবাকে হাত করেই নিস্তার মেলেনি সংকট থেকে। ছোট্ট মস্তিষ্কে আরেকটা প্রশ্ন জেগে উঠতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। আবারও তুমুল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল বাবাকে, আচ্ছা বাবা, তুমি মাকে লেবু ডাকো কেন? সাফকাত অকপটে জবাব দিল, কোনো কারণ নেই। আমার ইচ্ছা হয়েছে। সাফা বিরক্ত গলায় বলল, উফ বাবা, তুমি কথাই বলতে পারো না। সাফকাত পাল্টা ঝাঁজ দেখিয়ে বলল, তুইও তো ছড়া বলতে পারিস না। আরেকবার সুন্দর করে বল তো। গভীর করে দম নিয়ে আবারও শুরু থেকে ছড়াটা আবৃত্তি করল সাফা। তবে এবারও করমচা এর জায়গায় গরমচা উচ্চারণ করতে ভোলে না। বাবার কুঞ্চিত ভ্রু আর থমথমে দৃষ্টির মতো আনন্দ তাকে দিতে পারে না ভিন্ন কোনো দৃশ্য। সাফকাত দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল, সাফা, দিন দিন মায়ের মতো অবাধ্য হয়ে যাচ্ছিস কিন্তু। সাফা অবর্ণনীয় আনন্দে অভিভূত হয়ে মুষ্টিবদ্ধ দুই হাত শূন্যে তুলে বলল, সত্যি? ইয়ে, এত খুশির কি হলো? আমি তোমার মতোই হতে চাই। তুমি বলো না, আমি ছোট সাবা। মুগ্ধ চোখে মেয়ের হাসি দেখছে সাফকাত। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ গা তার ঘেঁষে বসে থাকে সাফা। কার্টুন কিংবা নতুন খেলনার লোভ দেখিয়েও বাবার কাজ ছাড়া করা যায় না তাকে। মাত্র 3 বছর বয়সেই স্মার্টফোন ব্যবহারের প্রাথমিক বিদ্যা সে রপ্ত করে ফেলেছে। সাফকাত যখন কাজের মগ্ন, সাময়িক উচ্ছ্বাস নিয়ে তখন ধরা দেয় তার রাজকন্যা। অর্জিত বিদ্যার সবটুকু কাজে লাগিয়ে দাদির ফোন থেকে দিনে অগণিতবার কল করে তাকে। তাও আবার সাধারণ কল নয়, ভিডিও কল। ব্যস্ততম সময়ে মোবাইল স্ক্রিনে সাফার ফুটফুটে মুখটা ভেসে উঠতেই মনে হয় জীবনটা মারাত্মক সুন্দর। বাবা তার গোটা পৃথিবী হলেও, বাহ্যিকভাবে সাফা বাবার কার্বন প্রতিলিপি হলেও ভেতর থেকে আপাদমস্তক সে মায়ের মতো। সাফার পদক্ষেপের দৃপ্ততা, কণ্ঠের দৃঢ়তা, বিপদের ভ্রুকুটিতে অসীম সাহসিকতা, রাগে অগ্নিমূর্তি ধারণ করা, ভালোবেসে আগলে রাখতে জানা প্রত্যেকটা স্বভাবমুদ্রাদোষ সূক্ষ্মভাবে সাবার কাছ থেকে রপ্ত করা। তার বয়সী অন্যরা শিশুদের যেখানে ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয়, সাফা সেখানে নির্লিপ্ততা কণ্ঠে জানান দেয়, আসুক ভূত। ভূত সাফাকে দেখে ভয় পালাবে। মায়ের মতোই ভয় শব্দটা তার কাছে পরিহাসের বস্তু। মায়ের মতোই পৃথিবীর কোন কিছুতেই তার ভয় নেই, খোদ মা বাদে।
মাকে জমের মতো ভয় পায় সাফা। তাই ভেতর থেকে মায়ের স্নিগ্ধ কণ্ঠ ভেসে আসতেই সতর্ক হলো সে। শাফকাত, একটু শুনে যাও প্লিজ। কটেজের উঠানে দাঁড়িয়ে এতক্ষণ গল্পের পোশরা সাজিয়ে বসেছিল বাবা মেয়ে। কটেজের সামনের খোলা জায়গায় মাদুর পেতে নাস্তার আয়োজন করছেন আতিয়া আলম এবং সগীরা। শামা তাদের এই উৎফুল্ল ব্যস্ততার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত। শাফকাত মেয়েকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, দেখে আয় তো ফুপি কি করছে। ফুপির সঙ্গে সাফার বড় ভাব। বিনা অভিযোগে তাই গুটি গুটি পায়ে ছুটে গেল তার কাছে। স্নিগ্ধ একটা হাসি ঠোঁটে এটাই কটেজের ভেতরে পা বাড়ায় শাফকাত। সদল বলে গাজীপুরে বেড়াতে এসেছে তারা। সাফা বুঝতে শেখার পর এই তাদের প্রথম ভ্রমণ। প্যারাডাইসের ঝাঁকজমতায় সাবা এতটাই হাঁপিয়ে উঠেছে যে থাকার জন্য এবার তাই বেছে নিয়েছে সবুজ ঘেরা এই রিসোর্ট। সবগুলো কটেজ শাফকাত আগে থেকেই বুক করে নিয়েছে। যার দরুন রিসর্টের সামনের পুকুর, বাঁশের মাচায় আরামদায়ক আসন, ছিমছাম রান্নাঘর আর পেছনের অপার্থিব মোহময় বাগান সবখানেই তাদের একক আধিপত্য। সরু করিডোর পেরিয়ে নিজেদের ঘরের সামনে পৌঁছে গেল শাফকাত। লোকে মোচড় দেওয়ার আগ মুহূর্তে বুকের ঠিক মধ্যিখানে টের পায় দুরুদুরু কম্পন। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা যতই প্রগাঢ় হোক না কেন, একটা সময়ে নাকি তার গায়ে জং ধরে, রং ফিকে হয়ে ওঠে। প্রচলিত সেসব ধারণা কতটুকু সত্য শাফকাত জানে না। সত্য যদিও বা হয়, তা কোনো ক্রমেই খাটে না তার বেলায়। এই যে মাত্র কয়েক মিটারের দূরত্বে তার একান্ত ব্যক্তিগত গোপনীকার অবস্থান। দরজার দূরত্বটুকু ঠেলে দিলেই দেখা মিলবে তার কৃষ্ণাভ চোখের মায়া আর পেলব ঠোঁটের কোমলতা। সে তো আর নতুন কেউ নয়। নতুন করে তাকে চেনার অবকাশ নেই। অথচ অতি চেনা মানুষটাকে নতুন করে দেখার আকুলতায় আচমকা গলা শুকিয়ে কাঠ হলো তার। সর্বউন্মোচিত মানুষটাকে নতুনভাবে আবিষ্কারের তাগিদ খেলে গেল রন্ধ্রে রন্ধ্রে। ভেতরে প্রবেশ করতেই হিমশীতল একটা হাওয়া ছুঁয়ে যায় তার সর্বাঙ্গ। না, অ্যাসিড হিমশীতল যান্ত্রিক হাওয়া নয়। এই শীতলতার জাত ভিন্ন। আয়নায় প্রতিবিম্বে ফুটে ওঠা দৃশ্যটা যেন হাতুড়ি হয়ে অনবরত আঘাত হানছে তৃষ্ণার্ত হৃদয়ে। সবার পরনে হলুদ শাড়ি। কোমর সমান লম্বা চুলগুলো তার ছড়িয়ে আছে পিঠময়। কপালে সূক্ষ্ম একটা লাল টিপ। কানে চকচকে হীরের হালকা দুল। মায়াময়ী দুচোখে কাজলের প্রলেপ ছাড়া মুখ জুড়ে নেই কোনরূপ প্রসাধনীর উপস্থিতি। শেষবারের মতো চোখের তলে কাজলের রেখা টানতে টানতে সাবা হালকা গলায় বলল, কি এক গরম চা না ঠান্ডা চা নিয়ে মেয়েটাকে জ্বালাচ্ছ তখন থেকে। শাফকাতের সারা শরীর জুড়ে তরঙ্গের ন্যায় কি যেন একটা খেলে গেল। সাবার গোলাপের ন্যায় তুলতুলে ঠোঁট জুড়ে হাসির লুকোচুরি। চোখেও তাই। 4 বছর হয়ে গেল বিয়ের। অথচ নিষ্ঠুর মেয়েটা নিষ্ঠুরতা পরিহার করতে পারেনি আজও। বুঝে উঠতে পারেনি তার সর্বনাশা ওই হাসি কতটা প্রবলভাবে বিগড়ে দেয় শাফকাতের ভেতর বাহির। ধীর পায়ে এগিয়ে গেল শাফকাত। নিজের পায়ে যদিও জোর পাচ্ছে না কোনো। হলুদ শাড়ি পরিহিতা চুম্বক হয়ে যেন তাকে টেনে নিচ্ছে নিজের খুব কাছে। হাসি মুখে সাবা বলল, কেমন লাগছে আমাকে। বিনা পূর্বাভাসে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল শাফকাত। কানের কাছে ফিসফিস করে গাঢ় বলল, একদম লেবুর মতো। একাকী ঘরে সুপুরুষের মাদকীয় কণ্ঠে কেঁপে উঠল সাবার সর্বাঙ্গ। স্নিগ্ধ গাল দুটো প্রসাধনীর প্রলেপ ছাড়াই ধারণ করল টকটকে লাল বর্ণ। আয়নার প্রতিফলনে শাফকাতের ঘোরগ্রস্ত চোখ দুটোর দেখা মিলতেই ঘাবড়ে গেল সাবা। ওই দুচোখে নেমে অমানিসার আধার। শাফকাতের ওই দৃষ্টি তার খুব ভালো করেই চেনা। ঢুক গিলল সাবা। কটেজের বাইরের দিকটায় একসঙ্গে নাস্তা খেতে বসবে সকলে। খানিকক্ষণ বাদেই পড়বে ডাক। এ অবস্থায় কিছুতেই বিগড়ে যেতে দেওয়া যাবে না তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে। বহু কষ্টে সাবা কণ্ঠের সহজ ভাবটা ধরে রেখে বলল, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বেড়াতে এসে গায়ে শাড়ি জড়িয়ে ঘুরঘুর করা বড্ড ঝাঁঝাটের তার জন্যে। তবুও গতরাতে আকস্মাৎ শাফকাতের কাছ থেকে এই শাড়িটা উপহার পেয়ে তার দেওয়া যাবতীয় সকল মিষ্টি ঝাঁঝাটের মতো আপন নিয়েছে এটিও। বাঁকা হাসি ফুটে উঠল শাফকাতের ঠোঁটের কোণে। মোক্ষম সুযোগটা খুঁজে পেয়ে বলল, নিজের হাতে পরিয়ে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু কি আর করা। রাতে নিজের হাতে খুলে দেব। বেড়ে গেল সাবার গালের লাল আভার গাঢ়ত্ব।
অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে চুলগুলো একপাশে সরিয়ে বলল, তুমি অসভ্যতা না করে ব্লাউজের ফিতেটা লাগিয়ে দাও তো। সাবার উন্মুক্ত পিঠ আরেকটু বিগড়ে দিল সাফকাতের বিগড়ে দেওয়া মস্তিষ্ক। এই মেয়ে সত্যিই নিষ্ঠুর। নিষ্ঠুরতা বিবর্জিতা হলে তার দুচোখে নেশা ধরিয়ে, রন্ধ্রে রন্ধ্রে সুতির শিহরণ ছড়িয়ে তারই কাছ থেকে স্বাভাবিকতা আশা করত না। গাঢ় স্বরে সাফকাত বলল, যখন জানো আমি অসভ্য, তখন এসব অসভ্য কাজ করতে বলো কেন? ঘোরগ্রস্তের ন্যায় এগিয়ে যায় সাফকাত। সাবার উন্মুক্ত ঘাড়ে ছুঁয়ে দেয় তৃষ্ণার্ত রুক্ষ ঠোঁট। গাঢ় স্পর্শের ধকলের বরফের মতো জমাট বেঁধে যায় বেচারির সর্বাঙ্গ। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই যায় ভুলে। আয়নার প্রতিফলনে চেয়ে চেয়ে দেখে নিজের ধ্বংসাত্মক সর্বনাশ। সাবার পিঠজুড়ে জাদুকরী স্পর্শ ছড়িয়ে তাকে নিজের দিকে ঘোরায় সাফকাত। দ্বিতীয় ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল সাবা। সাফকাত নেই নিজের মধ্যে। এই সাফকাত হাজার বাধা মানে না, শত বারণ শোনে না। তৃষার নিবারক ছাড়া বাকি পৃথিবীটা তার চোখে অস্পষ্ট। সাবার কানের নিচে হাত রেখে একটু একটু এগিয়ে আসছে সাফকাত। কোমল হাতটা তার পুরুষালী বুকে রেখে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে সাবা বলল, সাফকাত এখন না। ঝাঁঝালো কণ্ঠে সাফকাত বলল, শাট আপ। অবস্থা বেগতিক দেখে নিজেকে সুকৌশলে সাফকাতের বাহুডোর থেকে ছাড়িয়ে নিল সাবা। তবে সেই দুঃসাহসিক কাজটুকু খুব একটা ফলপ্রসূ হল না। দুপা পিছিয়ে যেতেই শিকারীর নির্দয় থাবায় পুনরায় তাকে সাফকাত নিজ কবলে নিয়ে যায়। সাবা কিছু বুঝে ওঠার আগেই এক ধাক্কায় তাকে ফেলে দেয় নরম বিছানায়। হতবিহ্বল মেয়েটার ওপর ঝুঁকে পড়ে সাফকাত আবারও ঠোঁট মিশিয়ে দেয় সুবাসিত গ্রীবায়। অনিয়ন্ত্রিত হাতটা নিজের অজান্তেই কখন যেন ব্যস্ত হয়ে গেছে সাবার আঁচলের কাছের সেফটিপিনে। সাবা ছাড়া পাওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে। ভীত হরিণীর ন্যায় দ্বিধান্বিত চোখ দুটোতে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল সাফকাত। মোহময় কণ্ঠে বলল, হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। সব দোষ তোমার। আমার? কেন ডেকে এনে লোভ বাড়িয়ে দিলে আমার? সাবাকে প্রতিবাদের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে তার পেবল কোমল ঠোঁটের রাজত্ব নিজ দখলে নিয়ে গেল সাফকাত। এমনভাবে মেয়েটার ঠোঁটে চুমু খাচ্ছে যেন পৃথিবীর বুক থেকে সবটুকু অক্সিজেন ফুরিয়ে গেছে। যথাসম্ভব অক্সিজেন তাই শুষে নিতে হবে তার কাছ থেকে। সাফকাতের এক হাতের মুঠোয় সাবার আঁচলটা লজ্জায় কুঁচকে গেছে। আরেকটা হাত তার খেলে বেড়াচ্ছে পরমা স্ত্রীর দীঘল চুলে। একটু একটু করে সাবার মধ্য থেকেও ভয় আর অস্থির আতঙ্কের রেশ কেটে গেল। গা ভাসিয়ে দেয় সাফকাত নামক দুষ্টু স্রোতে। কোমল হাতটা তার নিজের অজান্তেই স্পর্শ করে সুপুরুষের চুল। ভাইয়া, ভাবি, এদিকে সব রেডি, তাড়াতাড়ি এসো। দরজার বাইরে ভেসে আসা থেকে সামার ব্যস্ত কণ্ঠস্বর বাদ সাধে বিপজ্জনক মুহূর্তে। সাবা আতকে উঠে সাফকাতকে ঠেলে সরিয়ে উঠে বসল। কম্পিত কিন্তু উচ্চ স্বরে বলল, আসছি শ্যামা। শামার দৃপ্ত পদক্ষেপের শব্দ তার ফিরে যাওয়ার বার্তা জানান দিয়ে গেল ঘরবন্দি বিধ্বস্ত দুটো মানুষকে। ধীরে সুস্থে উঠে বসল সাফকাত। ঠিক সাবার পাশে। অনবরত লম্বা লম্বা শ্বাস নিচ্ছে মেয়েটা, ঠোঁট দুটোয় কিঞ্চিত ফাঁক। শাড়ির আঁচলটা সামলে নিয়েছে ইতোমধ্যেই। তবে সেই সামলে নেওয়ার মাঝেও কোথায় যেন লুকিয়ে আছে কিছু মুহূর্ত পূর্বে বয়ে যাওয়া ঝড়ের লক্ষণ। পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের ওপর। এ দৃশ্য বড় উপভোগ্য। হেসে ফেলল সাফকাত। বিয়ের এতগুলো দিন পর আজও সেই সিলেটের বৃষ্টিস্নাত রাতের মতো মেয়েটা তার আপাদমস্তক বিগড়ে দেওয়ার ক্ষমতা রাখে। সাবাও হেসে ফেলল তার দেখাদেখি। মুখে হাসি তবুও কণ্ঠে অভিযোগের রেশ টেনে বলল, তোমার মতো অসভ্য আমি কখনো দেখিনি। সাফকাত দুষ্টু কণ্ঠে বলল, নিজেকে দেখনি? সাবা হতবাক হয়ে বলল, আমি অসভ্য? অবশ্যই। যেভাবে আমার চুল খামচে ধরেছিল। দেখি তো কয়টা চুল ছিলে। সাফকাত সাবার হাতের মুঠোয় তল্লাশি চালাতে উদ্যত হতেই ঝড়ের বেগে উঠে গেল সাবা। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। কটেজ থেকে বের হতেই প্রচ্ছন্ন একটা হাসি ফুটে উঠল সাবার ঠোঁটে। মেঘহীন ফোকফকে নীল আকাশ, চারিপাশে রোদের সোনালি ঔজ্জ্বল্য, সবুজের স্নিগ্ধতা আর হাসিখুশি প্রিয় মুখ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে এর থেকে বেশি কিছুর হয় না প্রয়োজন। মাদুরের ওপর সাজিয়ে রাখা গরম গরম পরোটা আর হরেক রকমের আনুষঙ্গিক পদ।
সকাল সকাল নাস্তা তৈরির সবটুকু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে ইতি। রান্নাঘরের আশেপাশে কাউকে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। বছরের পর বছর অক্লান্ত লড়াই করে অবশেষে স্বস্তিময় একটা জীবন পেয়েছে সে। ইতির প্রথম লড়াই স্বামীর পথ চেয়ে অক্লান্ত অপেক্ষার। দ্বিতীয় লড়াই যে করেই হোক তার সন্ধান পেয়ে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করা কি দরকার ছিল অমন ভয়ানক অপরাধে জড়িয়ে পড়া। সেই সুযোগ অবশ্য পেয়েছিল খুব দ্রুত। নিজেকে এবং পরিবারকে দেওয়া প্রতিজ্ঞা পালন করেছে সাবা। নিজের অজান্তেই কোনো প্রকার অনুসন্ধিৎসা আর দৌড়ঝাঁপ ছাড়াই খুঁজে বের করে বহুল আকাঙ্ক্ষিত সেই মানুষটিকে। ৮ মাসের অন্তঃসত্ত্বা সাবা তখন মেটার্নিটি লিভে ঘরবন্দি। সাফকাত অফিসে কাজের ব্যস্ততায় মগ্ন। আতিয়া আলম ভাতঘুমে বিভোর। শামা ওদিকে ভার্সিটির ক্লাসে দিচ্ছে গভীর মনোযোগ। অলস দুপুরগুলো তার কাটে একাকী। সময় কাটানোর জন্য চিরচেনা অভ্যাসের ব্যত্যয় ঘটিয়ে ফেসবুকের রিল হয় তার সঙ্গী। এ নিয়ে সাফকাতের কটাক্ষের ধিকারও হতে হয় বারংবার। সাবার মোবাইল স্ক্রিনে চকচকে ভিডিওগুলো ভেসে উঠতেই শোনা যায় তার তীক্ষ্ণ কণ্ঠস্বর, কিছু দেখার না থাকলে সিনেমা দেখো, সিরিজ দেখো, ডকুমেন্টারি দেখো। রিল দেখবে কেন? স্বাভাবিক পরিস্থিতিতে অলস সময়টা সেসবই দেখেই সময় কাটায় সাবা। তবে প্রেগন্যান্সির কঠিন সময়টায় অভ্যাস রুচিমেজাজের সাথে পছন্দ অপছন্দেও এসেছিল আমূল পরিবর্তন। এক প্রকার আসক্তি জন্মে যায় রিলের পাতায়। আসক্তি শব্দটা যতই নেতিবাচক হোক না কেন, সাবার ক্ষেত্রে তা ধরা দেয় সাপে বর হয়। অলস এক দুপুরে রিলের পাতা স্ক্রল করতে করতে হঠাৎ পিলে চমকে ওঠে তার। রাঙামাটির পাহাড়ি অঞ্চলে এক নারী তার ছেলেকে নিয়ে ঠোঁট মেলাচ্ছে গানের লাইনে। ভিডিওর শেষের দিকে তাদের পেছনে থেকে ব্যস্ত পায়ে হেঁটে যায় ভদ্রমহিলার স্বামী। আপাতদৃষ্টিতে সাধারণ পটভূমির এই রিল মারাত্মকভাবে আন্দোলিত করে তোলে সাবার অন্তরাত্মা। মোবাইলটা হাতে নিয়ে ধরফর করে উঠে বসে নিমিষেই। চোখ কুঁচকে স্পষ্টভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা অবিশ্বাস্য সেই দৃশ্য। স্বাভাবিক একটা ভিডিওতে এমন প্রতিক্রিয়া দেখাবার কিছু নেই। সমস্যা হলো, সেই ভিডিওতে স্বাভাবিকতার লেশমাত্র নেই। সেই নারী আর তার ছেলের পেছনে থেকে হেঁটে যাওয়া পুরুষটি তার ভাই, আহনাফ আমির। সঙ্গে সঙ্গে সেই ভিডিও সাবার ফোন থেকে পৌঁছে যায় সাফকাতের ফোনে। বহু বছর পর পুরনো প্রতিপক্ষের হদিস পেয়ে পৈশাচিক হাসি ফুটে ওঠে সাফকাতের ঠোঁট জুড়ে। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে এবার পুলিশের সহযোগিতায় ট্র্যাক করে আহনাফকে। জানা যায় কক্সবাজার থেকে পালিয়ে অদূরেই রাঙামাটিতে অবস্থান নেয় সে। নাম পরিবর্তন করে সেখানকার স্থানীয় এক নারীকে বিয়েও করে। হস্তশিল্প শিখে বেছে নেয় সহজ সরল একটা জীবন। তবে সাবলীল সেই জীবনযাপনের আড়ালে বহাল তবিয়তেই সন্ত্রাসী দলের হয়ে কাজ করে যাচ্ছিল বছরের পর বছর। সাবার ভাবতেও অবাক লাগে, এই হীন মানসিকতার মানুষটির জন্য এত এত যুদ্ধের বোঝা সে কাঁধে তুলে নিয়েছিল অবলীলায়। তার সামান্যতম একটা চিহ্নের সন্ধান পেতে নির্ঘুম কাটিয়েছে রাতের পর রাত। এই মানুষটার জন্যেই কিনার আগে দিকবিদিকজ্ঞান হারিয়ে আঙুল তুলেছিল সাফকাতের ভালোবাসায়। নিশ্চয়ই মানুষটি সবথেকে বড় অবিচার করেছে ইতির সঙ্গে। অক্লান্ত অপেক্ষা শেষে প্রগাঢ় আঘাতে চুরমার হয়ে যায় বেচারি। জীবন থেকে 6টা বছর আহনাফ কেড়ে নিয়েছে প্রবল নির্মমতায়। এই 6 বছরে তার পথ চেয়ে না থেকে ইতি চাইলেই পারত নতুন রঙে জীবনটাকে সাজাতে। চাইলেই পারত স্বাচ্ছন্দ্যের একটা জীবন বেছে নিতে। আহনাফের গ্রেফতারের পর এক এক করে তার সঙ্গীরাও ধরা পড়তে থাকে। গ্রেফতারকৃত আহনাফের সঙ্গে দেখা করতে যাওয়ার রুচি হয়নি পরিবারের কারোর। কারাগারের বন্দি দশায় আহনাফের সঙ্গে দেখা করতে গেছে কেবল এক টুকরো কাগজ ইতির পক্ষ থেকে তালাকের হলফনামা। আজ ইতি ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়াতে হয়। আকস্মাৎ আঘাতে আমরা যতটা না আহত হই, তার থেকেই বেশি হই হতবাক। আঘাতটা যখন ধীরে ধীরে ছড়িয়ে যায় অন্তরাত্মায়, বিস্ময় মাত্রাও তখন কমে যায়। শরীরমনে তখন অনুভূত হয় বিচিত্র এক স্থিরতা। সেই স্থিরতাকে আপন করেই ইতি আছে বেশ। সাবা আর সগীরা বহুবার তাকে নতুন করে জীবন সাজানোর তাগিদ দিয়েছে। দ্বিতীয়বার বিয়ে শব্দটাকে আপন করে নেওয়ার জন্য জোরাজুরিও করেছে। ইতি সেসব ভাবনা থেকে গুটিয়ে নিয়েছে নিজেকে। নতুন জীবনকে আগলে নেয়নি, চাচা চাচির কাছেও ফিরে যায়নি। পুত্রবধূ হিসেবে নয়, বরং মেয়ে হয়েই রয়ে গেছে সগীরার সংসারে।
তাই সে আজ সাফার মামি নয় বরং প্রিয় খালামণি। দুই পরিবারের সকলে একসঙ্গে বসল মাদুরের ওপর। তাদের একাত্মতা, একে অপরের প্রতি উদ্বেগোৎকণ্ঠা, গল্পগুজবের উচ্ছলতার দৃশ্য দেখে অবশ্য দূর থেকে মনে হয় পরিবার একটাই। আতিয়া আলমের সঙ্গে সগীরার বন্ধুত্ব গভীর হয়েছে সাফার জন্মের পর। তাদের বিকেলগুলো প্রায়ই কাটে একে অপরের বাড়িতে। শামার সঙ্গেও ইতির বেশ ভাব। প্রতি বৃহস্পতিবার রাতে সাবা, ইতি আর শামা সাজিয়ে বসে গল্পের পোশরা। বাবাকে হারানোর পর পিতৃসম আমির সাহেবের প্রতি শাফকাতের নিদারুণ দুর্বলতা। আমির সাহেব সর্বক্ষণ চুপচাপ থাকলেও সে নিজ থেকে তার খোঁজ খবর নেয়। এটা ওটা বলে দীর্ঘায়িত করে কথোপকথনের ব্যক্তি। রোদের আলোর মতো চনমনে এই পরিবারের আরও একজন সদস্য আছে। হয়তো তিনি পৃথিবী নেই, তবে আজও অমলিন সকলের মনে। শাহজাহান আলম। সাফা কখনো তার দাদাকে না দেখলেও পরিবারের অন্যান্য সদস্যদের মতোই তাকে চেনে স্পষ্টভাবে ভাবে। শাফকাত সাবা সতর্কভাবেই দাদাকে চিনতে শিখিয়েছে তাকে। দাদির কোলে বসে তার হাতেই নাস্তা খাচ্ছে সাফা। আচমকা তার ছোট্ট মস্তিষ্কে খেলে যায় নতুন প্রশ্নের বিচ্ছুরণ। কৌতূহলটা নিবৃত করার জন্য বরাবরের মতো এবারও দ্বারস্থ হলো বাবার। মিঠে গলায় ছুড়ে দেয় প্রশ্নটা, আচ্ছা বাবা, আমরা কি আজকে ফিশিং করব? শাফকাত স্ফীত হেসে বলল, করব তো বাবা। ফিশিং না দাদার ফেভারিট। খুব, খুব ফেভারিট। আচ্ছা বাবা, মা বলেছিলে দাদা একবার ফিশিং করতে গিয়ে একটা পিঙ্ক ফিশ পেয়েছিল। ওই ফিশটা নাকি এলিয়েন? আরে না, ওটা দেশি মাছই ছিল। জিনে কোনো সমস্যা ছিল হয়তো, সেজন্য ওটার রং হয়েছিল পিঙ্ক। আর তোর দাদা এমনই পাগল, মাছটা দেশি নাকি বিদেশি জানতে আবার ল্যাবে পাঠিয়েছিল। সাফা বিস্মিত বিভ্রান্ত গলায় বলল, কি সে সমস্যা ছিল? কোথায় পাঠিয়েছিল? শামা পাশ থেকে বিরক্ত গলায় বলল, তুমিও বাবার মতো পাগল হয়ে যাচ্ছ ভাইয়া। না হলে বাচ্চাদের সাথে কেউ এত কঠিন কঠিন কথা বলে? শাফকাত কিছু একটা বলতে উদ্যত হতেই সাবা আক্ষেপের সুরে বলল, আর বলো না শামা। তোমার ভাইয়া মনে করে তার বয়স আর সাফার বয়স একই। সারাক্ষণ এমন সব কঠিন কথাবার্তা বলে আমার মেয়েটার মাথার ওপর দিয়ে যায়। আজ সকাল থেকে কি এক কর্মচার ছড়া শেখানোর চেষ্টা করছে। মাঝখানে একদিন শুনি হাত নেড়ে নেড়ে মেয়েকে নিউটনের মাথায় আপেল পড়ার গল্প বলছে। কোনো মানে হয়? শাফকাত থমথমে গলায় বলল, আমার মেয়ে বড় হয়ে নামকরা সায়েন্টিস্ট হবে। নোবেল পেয়ে বিশ্বে তাক লাগিয়ে দেবে। প্রত্যাশা যখন এত বেশি, তখন ছোটবেলা থেকেই ওকে প্রস্তুত করতে হবে না? সাফা দাদির কোলে বসে আঁতকে উঠে সরল সুরে বলল, না না, আমি সায়েন্টিস্ট হতে পারবো না। আমি লেবু হব। সবগুলো হতবাক চোখ একসঙ্গে গিয়ে বিদ্ধ হলো ছোট্ট মানুষটার। বাচ্চারা বড় হয়ে কত কিছু হওয়ার স্বপ্ন দেখে। কেউ রূপকথার গল্পের রাজকন্যা হতে চায়, কেউ হবে মঙ্গলজয়ী নভোচারী। সেসব আকাশচুম্বী স্বপ্নকে পাশ কাটিয়ে এই মেয়ে কিনা হতে চাইছে লেবু। শামা একরাশ বিভ্রান্তি নিয়ে বলল, কি হবে? লেবু? ইতিও তার সুরে সুর মিলিয়ে বলল, মানুষ আবার লেবু হয় কিভাবে? সবার চোখে যতটা বিস্ময়, সাবার চোখে ঠিক ততটাই অন্ধকার। মেয়েটার কারণেই একদিন তার জীবনের লুকায়িত লেবুময় অধ্যায় উন্মোচিত হবে সকলের সামনে। সাফা উৎফুল্ল গলায় বলল, ওহ, তোমরা জানো না, লেবু তো। সাবা মেয়েকে অবশিষ্ট কথা শেষ করতে না দিয়ে তড়িৎ গতিতে তার প্লেটে সবজি তুলে দিয়ে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা, সাফাকে সবজি দাওনি কেন? সবজি না খেলে বড় হয়ে নোবেল পাবে কিভাবে তোমার নাতনি? নাস্তার পাট চুকিয়ে সকলে প্রস্তুতি নিচ্ছে মাছ ধরতে যাওয়ার। 20 কিলোমিটার পথ গাড়িতে পাড়ি দিয়ে যেতে হবে শান্ত এক নদীর কাছে। অতঃপর নৌকায় করে মাঝনদীতে গিয়ে একসঙ্গে মাছ ধরা আর নৌকার পাড়েই রান্নাবান্না। আতিয়া আলম, সগীরা, আমির সাহেব, শামা আর ইতি জিপে করে রওনা দিয়েছে গন্তব্যে। তাদের সঙ্গী হয়েছে সাফা। শাফকাত সাবা রান্নার সরঞ্জাম গোছগাছ করে রওনা দেবে তাদের পিছু পিছু। সাবা রান্নাঘরে প্রয়োজনীয় মশলাগুলো গোছাচ্ছে ব্যস্ত হাতে। আচমকা সেই ব্যস্ততায় পড়ল ছেদ, সুপুরুষের মৃদু পদক্ষেপে। প্রায় নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করে সাবার হাতটা ধরে তাকে টেনে নিয়ে গেল বাইরে। সাবা চমকে উঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? শাফকাত বাঁকা হাসি হেসে ওঠে। পাগলামি করবে না শাফকাত। অনেক কাজ বাকি। এভাবে ভয় পাচ্ছ কেন লেবু?
তোমার ভয় দেখে মনে হচ্ছে তুমি বাসর ঘরের নতুন বউ। সাবার চাপা ভয়টা আরেকটু বাড়িয়ে দিয়ে পেছনে থেকে তার চোখ দুটোকে এক হাতে ঢেকে ফেলল শাফকাত। আরেকটা হাত পরম যত্নে কাঁধের ওপর রেখে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে। ব্যস্ততার দুশ্চিন্তাকে কিছুক্ষণের জন্য মাথা থেকে ছেড়ে সাবা হেঁটে চলছে প্রিয় মানুষটার দেখানো পথে। সাবাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে এলো শাফকাত। চোখের ওপর থেকে একটু একটু করে পুরুষালী হাতটা সরে যেতেই বিস্ময় থ বনে গেল মেয়েটা। চোখে মুখে তার রোদের মতোই সোনালি ঔজ্জ্বল্য। এ যে সাধারণ কোনো বাগান নয়, লেবু বাগান। শিশুর উচ্ছ্বাসে দুপা এগিয়ে গেল সাবা। গাছের ডালে ঝুলন্ত লেবু মৃদু দুলে উঠছে বাতাসে। পাতার ফাঁক গলে তীক্ষ্ণ রোদ এসে লাগছে গায়ে। বাতাসে লেবুর টকমিষ্টি সুবাস আর পায়ের নিচে তুলতুলে সবুজ ঘাস। এই কয়েক বছরে লেবু বা লেবু সংক্রান্ত পৃথিবীর সকল কিছুকে সাবার একান্ত ব্যক্তিগত বলে মনে হয়। মোহময় এই বাগানটাও তার ব্যতিক্রম নয়। সাবা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, শাফকাত তুমি আজ তো একটা পাগল। এজন্যেই কাল এদিকটায় আসতে দিচ্ছিলে না আমাকে। মুগ্ধ হাসি হেসে শাফকাত বলল, অনেক দিনের শখ ছিল এরকম ঝলমলে একটা দিনে তোমার সাথে লেবু বাগান দেখব। সারপ্রাইজটা পছন্দ হয়েছে। ছুটে এসে শাফকাতকে জড়িয়ে ধরে সাবা বলল, খুব। প্রিয় মানুষের পাশে এমন চমৎকার একটা পরিবেশে নৈশব্দের প্রহরও দেয় প্রাণহারার মিষ্টতা। নীরবেই ঘাসের ওপর বসল সাবা। তার কোলে মাথা নেড়ে শাফকাত ঘাসের ওপর গা এলিয়ে দিয়েছে আয়সে। চারিপাশে লেবু বাগান আর পাশে তার ব্যক্তিগত লেবু প্রগার এক ঘোরের মাঝে যেন ডুবে গেছে শাফকাত। তবে ঘোর তার দীর্ঘায়িত হল না। নীরবতা ভঙ্গ করে সাবা ইতস্তত করে বলল, শাফকাত, একটা কথা বলি। সাবার কোমল হাতটা মুঠোয় বন্দি করে শাফকাত বলল, 10টা বলো। রাগ করবে না তো? সম্ভাবনা আছে। কিছুটা। শাফকাত চোখ দুটো বুজে স্বস্তির হাসি হেসে বলল, বলো লেবু। তোমার ওপর রাগ করার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। তবুও স্বস্তি পেল না সাবা। আরও বেশ কিছুক্ষণ ইতস্তত করে কম্পিত স্বরে বলল, আমি একটা ডিসিশন নিয়েছি। তুমি যদি পারমিশন দাও তাহলেই। শাফকাত ভ্রু কুঁচকে বলল, উফ, এত ফর্মালিটির কি আছে? বলো তো। সাবা শুকনো ঢুক গিলে বলল, আমি রিজাইন করতে চাচ্ছি। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল শাফকাতের। কাজের প্রতি যে মেয়েটার এত একাগ্রতা, সেই কিনা কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছে। দ্রুত উঠে বসে শাফকাত হতভম্ব কণ্ঠে বলল, কি? মানে কি? আমার পুরো কথাটা আগে শোনো। তোমাকে আবার কোনো আত্মীয় কথা শুনিয়েছে না? সাফার জন্মদিন বা বিবাহবার্ষিকীতে বাড়িতে যখন আত্মীয় স্বজনদের সমাগম ঘটে, শাফকাতের মামিখালারা তখন একটা না একটা অজুহাতে সাবাকে কর্মব্যস্ততাকে কটাক্ষের সুযোগ খোঁজে। মেয়েটা নিদারুণ পারদর্শিতায় দুহাতে 10 দিক সামলে উঠলেও দিন শেষে তারা মুখ বাঁকিয়ে বলে, মেয়ে মানুষ বাইরের জগৎ নিয়ে যত কম চিন্তা করবে ততই ভালো। ওই মানুষগুলো সাবার থেকে বয়োজ্যেষ্ঠ বলেই চিরচেনা স্বভাবে কড়া কথায় দমিয়ে দেয় না তাকে। কিছু মানুষের সঙ্গে তর্ক কখনোই ফলপ্রসূ হয় না। হাজারটা যুক্তি দিয়েও সাবা কখনো তাদের বোঝাতে সক্ষম হবে না যে বাইরের জগৎটা যেমন পুরুষের একার নয়, ঘরের জগৎটাও তেমন একার নয় নারীর। কোনো প্রকার হীনমন্যতা বা উৎকণ্ঠা ছাড়া ঘরে বাইরে শাফকাত সাবা পাশাপাশি চলছে বলেই তাদের জীবন আজ এতটা সুন্দর। সাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে বাবা না। আমি রিজাইন করতে চাচ্ছি অন্য একটা কারণে। শাফকাত উদ্বিগ্ন গলায় বলল, কি সেই কারণ? সাবা আবারও ঢোক গিলে স্পষ্ট গলায় বলল, দেখো শাফকাত, আলম স্টিলসে আমি কাজ করছি 8 বছর ধরে। ক্যারিয়ারে যতটুকু অর্জন করেছি, তার সবটাই সম্ভব হয়েছে এই কোম্পানির জন্য। আলম স্টিলসের প্রতি আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। কিন্তু কথা খুঁজে পাচ্ছে না সাবা। তার দৃঢ়প্রত্যয়ী সত্তা কোনো এক কারণে হঠাৎ ঘাবড়ে গেছে প্রবলভাবে। তার ভেতরটা পড়ার ক্ষমতা শাফকাত রাখে। ভরসার একটা হাত তাই সাবার গালের উপর রেখে বলল, কিন্তু কি লেবু? আমি এবার নিজের একটা পরিচয় গড়ে তুলতে চাই। এত বছর তো তোমার কোম্পানির জন্য কাজ করলাম। যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগিয়ে এবার আমি নিজের কোম্পানি দাঁড় করাতে চাই। আমার বেশ কিছু আইডিয়াও আছে। শাফকাতের চোখে মুখে রাজ্যের অবিশ্বাস। ফের ঘাবড়ে যায় সাবা।
কম্পিত স্বরে বলল, সবই নির্ভর করছে তোমার পারমিশনের ওপর। তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে। আকস্মাৎ সাবাকে অবাক করে দিয়ে প্রচ্ছন্ন একটা হাসি ফুটে উঠল শাফকাতের ঠোঁট জুড়ে। তাকে বুকে জড়িয়ে শাফকাত উচ্ছ্বসিত স্বরে বলল, আই অ্যাম সো প্রাউড অফ ইউ লেবু। সাবা চোখ দুটো বড় বড় করে বলল, সত্যি। তুমি এখন ক্যারিয়ারে যে পর্যায়ে আছো, যে পর্যায়ে দাঁড়িয়ে এত বড় ঝুঁকি কেউ নেয় না সাবা। তুমি যে এই সিকিউরড জবটা ছেড়ে নিজের কোম্পানি দাঁড় করানোর কথা ভেবেছ, এই সাহসটাই বা কয়জন দেখায়। তোমার সত্যি কোনো আপত্তি নেই? আমার আপত্তি থাকবে কেন? আর পারমিশনের কথাই বা উঠছে কেন? তুমি রিজাইন করে নিজের কোম্পানি নিয়ে কাজ করবে, এখানে আমার পারমিশন দেওয়ার কি আছে? অবিশ্বাসের রেশ যেন কাটতেই চাইছে না সাবার চোখ দুটো থেকে। স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত হীনমন্য স্বামীদের গল্প বহুবার সে শুনেছে কলিগদের মুখে। অথচ ভুলেই গিয়েছিল, তার একান্ত ব্যক্তিগত সুপুরুষ নিজেই আস্ত একটা রূপকথার গল্প। ছোটবেলা থেকে সাবার একটাই স্বপ্ন, ডানা মেলে আকাশে উড়ে বেড়ানোর। স্বপ্নের জীবনটাকে আজ আপন করে নিতে পেরেছে শাফকাতের বদৌলতে। সমাজ যেখানে সুযোগ পেলেই তার অদৃশ্য ডানা দুটো কেটে দিতে উদ্যত হয়, শাফকাত সেখানে খোলা আকাশ হয়ে ধরা দেয় তার দুনিয়ায়। সাবা আর্দ্র কণ্ঠে বলল, মাঝে মাঝে খুব অবাক হয়ে জানতে চাও, তোমাকে এত ভালোবাসি কেন? এখন বুঝতে পারছো কেন? মুগ্ধ হাসি হাসল শাফকাত। ভালোবাসাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তার লেবু। এত সুন্দর করেও যে কাউকে ভালোবাসি বলা যায়, কে জানতো? শাফকাত কৌতূহলী গলায় বলল, সেই কোন কাল থেকে আমাকে ভালোবেসে আসছো লেবু। ক্লান্ত হও না? একঘেয়েমি লাগে না? সাবা তৎক্ষণাৎ মাথা নেড়ে দৃঢ় স্বরে বলল, একদমই না। মানুষ বলে, দিন যত যায় ভালোবাসা নাকি ততই ফিকে হয়ে ওঠে। অথচ আমার ক্ষেত্রে এই যুক্তি পুরোপুরি উল্টো। যতই দিন যাচ্ছে, আমার এই ভালোবাসাটা ততই বেড়ে একাকার। এখনো তুমি দূরে থাকলে ছটফট করি, আর কাছে এলে মনের কথাটা জিভের ডগায় এসে আটকে গেল। শাফকাত সেই কথাটা শেষ করার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়ে বলল, লজ্জায় লাল হয়ে যাও? তাই তো। সাবা হেসে ফেলে বলল, হু। রুক্ষ হাতে সাবার মুখের ওপর পড়া কতগুলো চুল সরিয়ে দিয়ে শাফকাত বলল, কিন্তু সাবা, বাবা তোমার হাতেই আলম স্টিলস ছেড়ে দিয়ে গেছে। তাছাড়া ভবিষ্যতে বারবার তোমাকে প্রয়োজন পড়বে। অন্তত অ্যাডভাইসর হিসেবে হলেও কিন্তু তোমাকে বোর্ডে থাকতে হবে। সেটা তুমি না বললেও থাকতাম। শাফকাতের দুচোখে আবারও সেই অমানিসার হদিস মেলছে। সতর্ক হয়ে সাবা চট করে উঠে দাঁড়িয়ে বলল, চলো যাই, সবাই অপেক্ষা করছে। তার দেখাদেখি উঠে দাঁড়ায় শাফকাতও। তবে তার দুচোখে প্রগাঢ় হচ্ছে অজানা জগতের ঘোর। সাবা দুপা এগিয়ে যেতেই তার হাতটা মুঠোবন্দি করে এক টানে তাকে বুকের মাঝে এনে ফেলল শাফকাত। ঘোরগ্রস্তের ন্যায় গাঢ় স্বরে বলল, খুব তো গর্ব করে নিজের ভালোবাসার কথাটা বললে। আমি কতটা ভালোবাসি জানতে চাইলে না? অজানা ভয়ের আশঙ্কায় শিউরে উঠে সাবা বলল, জানি তো। নতুন করে আরো একবার জানলে ক্ষতি কি? আমার এত এত সাফল্য, এত এত প্রাপ্তি। তবুও সবথেকে বড় গর্বটা কি জানো? কি? তুমি আমার। আরেক দফা শিউরে ওঠে সাবা। তবে এবার ভয় নয়, বরং প্রাপ্তির প্রবল উচ্ছলতায়। বিয়ের দিন কয়েক পরিবদ্ধ ঘরে ভয়ানক কণ্ঠে ঠিক এভাবেই সুপুরুষ বলেছিল, তুমি আমার। ঠিক এভাবেই সাবার সবটুকু জুড়ে ছড়িয়ে দিয়েছিল একক আধিপত্য। সেই থেকে নিজের বলে আর কিছুই নেই সাবার। সবটুকুই তার একান্ত আপন ভালোবাসার। তপ্ত হাতটা হালকাভাবে আঁকড়ে ধরল সাবার গলা। দীঘল চুলের মুখ ডুবিয়ে তার কানের কাছে ফিসফিস করে শাফকাত বলল, তোমার এই দীঘল কালো চুলে, কাজল রাঙা দুই চোখে, রোদের মতো ঝলমলে হাসিতে, আগুনের মতো তেজির আগে বারবার খুঁজে পাই নিজেকে। পাওয়ার আগে ভাবতেও পারিনি তোমাকে এতটা দরকার। পেয়ে বুঝেছি, তুমি ছাড়া জীবনটাই অন্ধকার। কল্পনাতীত ভালোবাসি তোমাকে লেবু। মিষ্টি হাসিতে তরঙ্গের ন্যায় বেঁকে ওঠার সুযোগটুকু পেল না সাবার, পেল ঠোঁট। তার এগিয়েই তা ফের চলে গেল শাফকাতের পুরুষালী ঠোঁটের আধিপত্যে। একটা হাতে সাবার উন্মুক্ত মসৃণ কোমর শক্ত করে চেপে ধরল শাফকাত। বিপজ্জনক আরেকটা হাত দুষ্টুমির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সাবার শরীর জুড়ে। তীক্ষ্ণ মস্তিষ্কে বিপদের আশঙ্কা আঁচ করতে পেরে মৃদু ধাক্কায় শাফকাতকে সরিয়ে দেয় সাবা।
একান্ত মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়ে সাফকাত হতভম্ব হয়ে দৃষ্টি নিক্ষেপ করে তার একান্ত গোপনিকায়। সুপুরুষের চোখে মুখে অভিমান আর বিস্ময়ের দোলাচল বড্ড আকর্ষণীয় হয়ে ধরা দেয়। খিলখিল করে হেসে ফেলে সাবা। আবারও ঘোর লেগে যায় সাফকাতের দুচোখে। এ যেন হাসি নয়, বৃষ্টির রিনরিনে ধ্বনি, ঝর্ণার অপার্থিব সুর। ঘোরগ্রস্তের ন্যায় মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে সাফকাত। হাসিটা ধরে রেখেই আকস্মাৎ সাবা ছুটে যায় লেবু বাগানের মাঝে। মৃদু বাতাসে উড়ছে তার চুল, হলুদ শাড়ির আঁচল। হেসে ফেলে সাফকাতও ছুটে যায় তার পিছু পিছু। শাড়ি পরে দৌড়াতে বেগ পেলেও থেমে নেই তার দৃঢ় প্রত্যয়ী লেবু। সাবা জানে, যে কোনো মুহূর্তে শিকারীর ভয়ানক থাবায় খপ করে তাকে ধরে ফেলবে সাফকাত। লজ্জায় জবুথবু হয়ে ফের আশ্রয় নিতে হবে চিরচেনা উষ্ণ বুকটায়। তবুও ছুটছে সে। এই নীল আকাশের তলে লেবু বাগানে হারিয়ে প্রিয় পুরুষের সঙ্গে কেটে যাক শত সহস্রাব্দ। সমাপ্ত। গল্প লেবু। লেখনীতে অতন্দ্রিলা এইচ। অন্তিম পর্ব। সিজন 2।